শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণমান সমুদ্রের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। হ্যাঁ বন্ধুরা, মহাকবি নির্মলেন্দু গুণ লিখেছেন এই কবিতা, অমর কবিতা, বাঙালির প্রাণের কবিতা। আজকে কবি নির্মলেন্দু গুণের জন্মদিন। আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি জানাচ্ছি। আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ, আপনি হাজার বছর বেঁচে থাকুন, আর আপনার শব্দ, আপনার কবিতাগুলো অনন্তকাল থাকবে। আপনি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সে কামনায় আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। ইন্টারন্যাশনাল পোয়েট্রি অ্যান্ড আর্ট কার্নিভাল 2020 আয়োজনে বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্স এবং ভিন্ন চোখ, আলী আফজাল খান এবং শায়লা শিমিনুর, তাদের এই দারুণ একটা ভাবনা থেকে কবি এবং চিত্রশিল্পী দুই পথের পথিককে এক মোহনায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন। এবং সত্যি সত্যি একজন চিত্রশিল্পী এবং একজন কবি যেন মিলেমিশে একাকার হয়ে যায়। ভাই বোন, বন্ধু বান্ধবী, বাবা মা, প্রেমিক প্রেমিকা, যেন কি নিবিড় সম্পর্ক তাদের। তো আমাদের এই ভার্চুয়াল আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছি এবং আসলে দুই বাংলা এবং পৃথিবীর আরো দেশের মানুষের কবি এবং শিল্পীদের কবিতা এবং চিত্র কলা নিয়ে একটি প্রকাশনা, তারই মোড়কে আমাদের এই ভার্চুয়াল আড্ডা। ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল 2020-তে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের সাথে এই সময়ে উপস্থিত আছেন শুধু ভারত থেকে শুভ্র চট্টোপাধ্যায়, একাধারে শিল্পী, শিক্ষক, ফটোগ্রাফার, নানান গুণে গুণান্বিত একজন মানুষ। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সুব্রত চট্টোপাধ্যায়, শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, নমস্কার, ভালো আছি। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই আড্ডায়। কবিতা এবং চিত্রশিল্প একেবারে মিশে গেছে এবং আপনি দীর্ঘদিন ধরে কবিতার সাথে চিত্রকল্প আমাদেরকে উপহার দিচ্ছেন। পেন্টিং এর মধ্যে দিয়ে কবিতার বোধ, বিষয়বস্তু, কত কিছুই না অজানা জিনিসগুলো আমাদের সামনে আপনি উপস্থাপন করছেন। সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের সাথে আরো একজন রয়েছেন, আমাদের শোয়েব জিবরান। উনি বাংলাদেশের সোনার ছেলে, খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ, লেখক, কবি, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রাষ্ট্রীয়ভাবে উনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। তো আপনাকে স্বাগতম জানাচ্ছি শোয়েব জিবরান। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমরা ভালো আছি। আরমান ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি এবং অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সাথে আপনি যোগ দিয়েছেন। তো আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আমরা প্রথমে একটু আপনাদের সম্পর্কে, আমাদের যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন তাদেরকে একটু জানাই যে আসলে কোন মানুষগুলো আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। প্রথমে আমি শুভ্র চট্টোপাধ্যায়, যিনি স্কুলে পড়ান কলকাতায়, কিন্তু থাকেন কলকাতার অদূরে ব্যান্ডেলে, এবং বাংলা ভাষা ও সাহিত্যে উনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া কমার্শিয়াল আর্টের উপরে কোর্স করেছেন, কিন্তু ছবি আঁকতেই যিনি সবচেয়ে বেশি পছন্দ করেন, আবার বইও পড়তে ভালোবাসেন। তারপরে রাজনীতি উনি করেন না ঠিকই, কিন্তু প্রবলভাবে রাজনৈতিক একজন মানুষ। ফটোগ্রাফির এত নেশা যে তার মধ্যে ওনার জীবনে অনেক কিছু ইচ্ছে, তার মধ্যে একটা বড় ইচ্ছে 21-এর ঢাকা দেখা, আর লালন শাহের আখড়ায় মাথা ঠেকানো দুটো। স্বপ্ন দেখি বাঙালি,
তার ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে উন্মুক্ত আকাশের তলায় দাঁড়াবে। শিল্প, সাহিত্য, ভাষা, অর্থনীতি, বিজ্ঞানে আবার সোনা ফলাবে আমাদের এই সোনার বাংলা। দারুণ শুভ্র চট্টোপাধ্যায়, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর আজ আমরা আপনার কথা শুনবো। আর শোয়েব জিবরান আছে আমাদের সাথে। উনি একাধারে কবি, গবেষক ও শিক্ষাতত্ত্ববিদ হিসেবে পরিচিত। উনি 1971 সালের 8ই এপ্রিল মৌলভীবাজার জেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে আজমত শাহ কুটিরে জন্মগ্রহণ করেন। সেখানে কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সিলেট এমসি কলেজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি ও পাঠ প্রশিক্ষণ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর সুক্তাই তাম্মাতিরাত ওপেন ইউনিভার্সিটি থাইল্যান্ড ও কুইন্স ইউনিভার্সিটি কানাডা থেকে পড়াশোনা করেছেন। পেশাগত জীবন শুরু জাতীয় সংবাদপত্রে সাংবাদিকতা দিয়ে। বর্তমানে উনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। লেখালেখির সূচনা শৈশবেই। প্রথম কবিতা প্রকাশিত হয় ঢাকার একটি 21শে সংকলনে, যখন তিনি 8ম শ্রেণীর ছাত্র ছিলেন। খুবই দারুণ। 90 দশক থেকে নিয়মিত লেখালেখি শুরু করেন। প্রথম কাব্যগ্রন্থ কাঠ চেরার শব্দ প্রকাশিত হয় 1996 সালে বাংলা একাডেমি থেকে। তারপর একে একে প্রকাশিত হয় দুঃখ ছেপে দিচ্ছে প্রেস, ডিঠান গুচ্ছ উঠান জুড়ে। তার গবেষণা ও গদ্য গ্রন্থের মধ্যে রয়েছে কমল কুমার মজুমদারের উপন্যাসের করণ কৌশল, বাংলা একাডেমি থেকে 2009 সালে আমরা পেয়েছি। বিষয় কবিতা ও কথা শিক্ষা, ধ্রুপদ 2011-তে। এবং এছাড়াও আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করেন, যে বাঙালির শিক্ষা চিন্তা বিশ্ব সাহিত্য কেন্দ্র 9 খণ্ডের একটা লেখা আপনার আছে। বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তক সমূহের তিনি অন্যতম রচয়িতা এবং সম্পাদক। খুবই আমাদের দেশের তরুণদেরকে এইভাবে বাংলায় সমৃদ্ধ করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। তাছাড়া আপনার অনেক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে। আপনি মুক্তধারা 21শে সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এখন সম্পাদনা করছেন শিক্ষা চিন্তা বিষয়ক একটা কাগজের, এবং শব্দপাঠ সম্পাদনা করতেন একসময় সাহিত্য বিষয়ক কাগজ। সব মিলিয়ে খুব ভালো লাগছে যে আজকে আমরা দর্শক শ্রোতাদেরকে আপনাদের অনেক ভাবনা, আপনাদের বোধ, আপনাদের মানবিক গুণাবলীগুলো আমরা শেয়ার করতে পারবো আপনাদেরকে। আপনারা আছেন আমাদের সাথে। এর মধ্যে আমরা আরেকজন আমাদের অতিথি আছেন, আরেকজন মেহমান। উনি হচ্ছেন অনুপম মুখোপাধ্যায়। আপনাকে স্বাগতম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা অনুপম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? অনুপম মুখোপাধ্যায়, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনার বুদ্ধিদীপ্ত উজ্জ্বল চেহারাটা আমরা দেখতে পাচ্ছি। অনুপম মুখোপাধ্যায় 1979 সালে 17 ফেব্রুয়ারিতে জন্মেছেন। আর কবি হিসেবে যাত্রারম্ভ 00 দশকের সূচনায়। সচেতনভাবেই কলকাতা কেন্দ্রিক পরিচিতি নির্মাণ না করেও মহানগরের সাহিত্য মহলে যে আলোচিত হওয়া সম্ভব, তার অন্যতম সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছেন অনুপম মুখোপাধ্যায়। কবিতা থেকে প্রবন্ধ, ছোট গল্প থেকে সাহিত্য, উপন্যাস, লেখালেখি সারা বাংলার অজস্র পত্রপত্রিকায়। বিশ্ব সাহিত্যের সাম্প্রতিক ধারার এক মনোযোগী পাঠক। বোধহয় তাই বাণিজ্যিক পত্রিকায় লিখেও পরবর্তীতে সচেতনভাবেই সরে এসেছেন বাণিজ্যিক পত্রিকার কবি লেখক পরিচিতি নির্মাণের পথ থেকে। পরিবর্তে সচেতনভাবে নিজস্ব পুনরাধুনিক শৈলী নির্মাণে মনোনিবেশ করেছেন। বিশ্বাস করেন অজান্তে বা অবচেতনে এই পথেই হাঁটছেন সাম্প্রতিকের আরো বহুতর সিরিয়াস কবি, কথাকার। আমরা তার সাথে কথা বলবো। আপনারা তাকে দেখলেন, তার একটু ভার্চুয়াল যেহেতু আড্ডা আমাদের, সেহেতু একটু টেকনিক্যাল একটু হয়তো সমস্যা দেখা দিয়েছে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি শুভ্র চট্টোপাধ্যায়ের কাছে। শুভ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ, নমস্কার, বলুন। আপনার কাছে এখন জানতে চাইবো যে এই যে ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্সের যে উদ্যোগ, এই যে ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল 2020, সেখানে আপনার অনেক চিত্র
পেইন্টিং আমরা কবিতার সাথে দেখব 2000 পৃষ্ঠার একটি প্রকাশনার মধ্যে। তো আজকে তো আমরা সেগুলো আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু জানতে চাইবো যে আপনি কলকাতার অদূরে ব্যান্ডেলে আছেন, সেখানকার যে মনোরম দৃশ্য এবং প্রকৃতি, এবং তার সাথে আপনার স্কুল, এবং তার সাথে আপনি যেভাবে চিত্রকলা নিয়ে কাজ করছেন, সেই সম্পর্কে আপনি আমাদের একটু বলুন, আমরা নতুন করে কিছু শুনি। দেখুন, এখানে এত গুণী মানুষের সমাবেশ ঘটেছে যে নিজের সম্পর্কে বলার মতো সেরকম কিছু থাকে না। আর সমস্যা হচ্ছে, নিজের সম্পর্কে বলতে গেলে এতই সেটা সংক্ষিপ্ত যে বললেই সেটা শেষ হয়ে যায়, শুরু করতে গিয়েই শেষ হয়ে যায়। তাই নিজের সম্পর্কে যত কম বলি বরং সেটা ভালো হয়, বরং অন্যরা কি বলছেন সেটা শুনি। তবে এ বিষয়ে ভিন্ন চোখ নামটা একটু অন্যরকম, একটু আলাদা রকম। আমি প্রথম ধন্যবাদ দেব আলী আফজল খানকে, যিনি দুই দেশের শুধু নয় আরো অনেক দেশের বাঙালিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন এবং তাদেরকে এক জায়গায় দুই মলাটের ভেতর যে একত্রিত করতে পারছেন, এটা একটা মানে ভীষণ একটা কঠিন প্রয়াস তিনি সম্ভব করেছেন, এবং এ কারণে তাকে আমার ধন্যবাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা একটা জিনিস ছোটবেলায় পড়েছিলাম যে বিনয় হচ্ছে বিদ্যার প্রধান একটা ভূষণ, যেটা আমি আলী আফজল খানের মধ্যে বরাবর লক্ষ্য করেছি। উনি যখনই আমার সঙ্গে কোনো কথা বলেছেন, ওর কথার মধ্যে ভীষণভাবে একটা বিনয় ধরা দিয়েছে। এটা আমার কাছে একটা ভীষণ শিক্ষা। আর যে বিষয় নিয়ে বলি সেটা হচ্ছে, আমি একদিকে ছবি আঁকি এবং আমি পড়াই, ছাত্র পড়াই, বাংলা ভাষা নিয়েই পড়াই। যেটা ব্যাপার আমি দেখেছি আমাদের বাঙালিদের মধ্যে, বিদেশের বা বিশ্বের সমস্ত সাহিত্যের যে আন্দোলন ঘটেছে তার কিন্তু মূল একটা শিল্পের হাত ধরে ঘটেছে, চিত্রশিল্পের হাত ধরে ঘটেছে। তো সাহিত্যের সঙ্গে শিল্পের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে, এবং বিদেশের ক্ষেত্রে অনেক বড় কবি সাহিত্যিক যারা কিন্তু সাহিত্যের সঙ্গে সঙ্গে চিত্রশিল্পের উপর ভীষণভাবে আকৃষ্ট, এবং অনেক বিখ্যাত সাহিত্যিক আছেন যারা কিন্তু কোনো কোনো সময় হয়তো শিল্পী হতে চেয়েছেন। আমার এই মুহূর্তে মনে পড়ছে ওরহান পামুকের কথা, যিনি তার প্রথম জীবনে শিল্পী হতে চেয়েছিলেন, এবং তার মাই নেম ইজ রেড করলেই বোঝা যায়। আমাদের দুই বাংলার কবি কিংবা সাহিত্যিকদের মধ্যে এই ছবির প্রতি আকর্ষণ কতখানি আছে তা আমি ঠিক জানি না। সম্ভবত বুদ্ধদেব গুহ তাদের মধ্যে কতিপয় মানুষদের মধ্যে পড়েন যিনি শিল্পের প্রতি গভীরভাবে আগ্রহী এবং ছবি আঁকতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে, এই যে ভিন্ন চোখ, এই যে শিল্পী এবং কবিদের যে এক জায়গায় নিয়ে আসতে পেরেছেন এবং নিয়ে এসেছেন, এইটি কিন্তু ভীষণ রকম ভাবে সাধুবাদ যোগ্য তাকে। মানে এই যে থার্ড আই বা এই যে ভিন্ন চোখ দিয়ে যে এত সুন্দর একটা মানে এতে করে কি হচ্ছে যে কবিতার শব্দের যে অনুভূতি এবং তার সাথে আপনার তুলির যে আঁচড়ের যে বহিঃপ্রকাশ, তার যে একটা বোধগম্যতার বিষয় এবং সহজ হয়ে উঠেছে। এটা অবশ্যই একটা বিষয় হচ্ছে, ছবির ক্ষেত্রে যেটা আমার মনে হয়, কবিতা পাঠের ক্ষেত্রে মানুষের যেমন একটা শিক্ষা দরকার, একটা পড়াশোনা যেমন দরকার, সেটাকে কিভাবে আমি কবিতা পাঠ করব তার একটা শিক্ষা দরকার। শিল্পের ক্ষেত্রে, ছবি দেখার ক্ষেত্রেও তাই। আমরা অনেকেই ছবি দেখি কিন্তু আমাদের সেই পাঠটা থাকে না, তার ফলে ছবি দেখতে অসুবিধে হয়। এইটা একটা খুব জরুরি জায়গা যেটা ভিন্ন চোখ করেছে। শিল্পীদের যে গুরুত্ব রয়েছে সাহিত্যের ক্ষেত্রে, এই সাহিত্যের প্রাঙ্গণে শিল্পীরা যে ব্রাত্য নন, এটা তো বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু এই যে একসাথে চলার যে একটা বিষয়, সেটা ভিন্ন চোখ করছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, এবং ভবিষ্যতে এটা নিয়ে আরো তারা ভাববেন, এটা আমি বিশ্বাস রাখি। হ্যাঁ, আমাদের ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্স, তাদের ভাবনা হচ্ছে
যে এটা একটা বড় ইভেন্টের মধ্যে দিয়ে হয়তো বেগম রেস্টুরেন্টে যখন আমাদের সবকিছু মহামারী শেষে আমাদের হয়তো একটা মিলন হতে পারে প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে, তখন আমরা বিভিন্ন দেশের কবি সাহিত্যিকরা এক জায়গায় এসে, আসলে ভাষা তো একটাই, মানে আমরা যেখানেই হ্যাঁ, থাকি না কেন, যে আমরা হচ্ছে বাংলায় জন্মেছি, বাংলা আমাদের ঠিক ভাষা। তাই, তো এই যে 30 ঠিক কোটি তাই। বা তারও বেশি বাংলা ভাষাভাষী মানুষেরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকে একটা মালায় গাঁথবার যে প্রয়াস, সেটা আসলেই প্রশংসার দাবিদার। এবং আমি আসলে আপনার কাছে জানতে চাইবো, একটু পরে আবার আপনার কাছে আসবো, আমি আমি তখন জানতে চাইবো যে ব্যান্ডেলে আপনার দিনাতিপাত, ওখানে কিভাবে আপনার দিন কাটে, স্কুল আপনার, এবং আপনার ছবি আঁকার বিষয়টা, যে আপনি আসলে ছবি আঁকার মধ্যে দিয়ে আপনি মানুষকে আহ, কি দিতে চান, সেটা সম্পর্কে শুনবো। তার আগে আমরা একটু জিবরাইন সাহেবের কাছে যাব। উনি আমাদের সাথে রয়েছেন। উনি তো একাধারে কবি, লেখক, সাহিত্যিক। আপনি কিছু বলুন জিবরান। আপনি এত সুন্দর একটা জায়গায় জন্মেছেন, মৌলভীবাজার, এবং সিলেট, আহ, প্রকৃতির একেবারে ঐশ্বর্যময় একটা ভূমি, লীলাভূমি, এবং যেখানে হাসন রাজার দেশ। আপনাকে খুব ভালো লাগছে, আপনি বলুন আজকে আপনার অনুভূতি এবং আমাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন। প্রথমে আমি ভিন্ন চোখ এবং বেগম গ্যালারিকে ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা সুন্দর আয়োজন করেছেন, মেলবন্ধন করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে আমার একটা ভালো লাগার দিন, এই জন্য যে আমরা যখন 90 জন আমরা লেখালেখি শুরু করি, তখন আরমান পারভেজ আমাদের জন্য তখন অভিনয়ের জগতে নতুন তুঙ্গ অবস্থায় ছিলেন এবং নিয়মিত অভিনয় করছেন আরমান পারভেজ। তিনি আমার একজন প্রিয় অভিনেতা ছিলেন এবং এখন অবশ্য থ্যাংক ইউ। অভিনয় কমিয়ে দিয়েছেন, জানি না কেন কমিয়ে দিয়েছেন, কিন্তু আমরা একসাথে আমাদের খুব প্রিয় অভিনেতা ছিলেন, ছিলেন থ্যাংক বলবো ইউ। না, এখনো থ্যাংক ইউ। আছে। থ্যাংক ইউ। আমার তার সাথে সরাসরি দেখা হচ্ছে, আগে কথা হওয়ার সুযোগ হচ্ছে আমার। আর দ্বিতীয় হচ্ছে অনুপম মুখোপাধ্যায়, তার কবিতা আমার পড়া অনেক, মানে আধুনিক কবিতা উনি লিখেন। আর শুভ্র, তার আঁকার ভঙ্গিটাই আলাদা। একটা ছবি আমি একটু আগে দেখছিলাম ভার্চুয়ালি, সেটা হচ্ছে যে একটা সমুদ্রের তটে একটা নৌকা, এবং সেই তটটাকে ওয়াটার কালার আঁকা হয়েছে, দুর্দান্ত জীবন্ত ছবি আঁকা হয়েছে। এই তিনজন প্রিয় মানুষকে এক জায়গায় পেয়েছি, আমি একটু ভালো লাগছে। এই জন্য আমি আজকের এই সন্ধ্যাটাকে আমার খুব শুভ একটা সন্ধ্যা আমি মনে করি। খুব সুন্দর একটা কথা বলেছেন, আমার জন্ম সত্যিই ভাগ্যগুণে। যদি ঐরত ব্রাহ্মণে বলা হয়েছে পূর্ববঙ্গ হচ্ছে জলাভূমি, এবং এই জলাভূমিতে মানুষ খুব মানে একটা জায়গা, মানে কদর্য জায়গা এটা, এবং বাস করার মতো জায়গা এটা না বলেছে। আমার অঞ্চলটা সিলেট বহু প্রাচীন ভূখণ্ড, এটা এবং অনেক সুন্দর জায়গা। এবং আমি সত্যি সৌভাগ্যবান যে আমি কমলগঞ্জ যে জায়গায় জন্মগ্রহণ করেছিলাম, খুব মানে পাহাড়ি সমতল একটা জায়গায় আমার বাড়ি। আমার বাড়ির পশ্চিমে হচ্ছে ধলাই নদী, তার পারে হচ্ছে নীল পাহাড় আছে, মৃত্যুঞ্জয় চা বাগানের পাহাড়। আমার বাড়ি থেকে এটা পশ্চিমে তাকালে কত নদীটার তীর, নদীটা দেখা যায় আবছায়া ভাবে, তার উপরে পাহাড়টা, নীল পাহাড়টা দেখা যায়। এই যে মাঠ পেরিয়ে একটা নদী, নদীর উপরে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে আমার জন্ম। আমার সৌভাগ্য এখানে, এবং আপনি যেটা উল্লেখ করেছেন, আমার সৌভাগ্য সেই জায়গায় যেখানে মরমীবাদ, সুফিবাদ, বৈষ্ণববাদ এক জায়গায় হয়েছিল। এখানে হাসন রাজা, শাহ আব্দুল করিম, তারপরে তারও আগে মধ্যযুগের কবিরা এখানে এসেছেন। এবং ভাববাদী হাওর বাওরে ভরে আছে এত ভাববাদী সুন্দর দিয়েছেন। প্রকৃতি, যে আমার মনে আমার হয় যে, ইয়ে ছিলেন, ভাববাদী কবি ছিলেন আজমল শেখ, হ্যাঁ হ্যাঁ, তিনি ভাববাদী কবি ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এত সৌভাগ্যবান আমার কাছে, মানে আমরা সবাই এত সুন্দর একটা প্রকৃতি পেয়েছি, যে হিমালয় থেকে সরাসরি যে উর্বর ভূমি, আমাদের এই যে বৃহত্তম বদ্বীপ, সেখানে আমরা সুন্দর জায়গা। জন্মেছি। তা আমার সৌভাগ্য হচ্ছে হাসান রাজার উপরে একটা কাজ করবার জন্য। সিলেটে একজন ডিরেক্টর আছেন, রুহুল আমিন। উনি ইংল্যান্ডে প্রিমিয়াম ডাইরেক্টর, উনি বিবিসিতে কাজ করেছেন। ওনার প্রায় 15-20 বছরের স্বপ্নের একটা চলচ্চিত্র হাসন রাজা, সেখানে আমি একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমি দেখেছি, মিঠুন হ্যাঁ। চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী হাসন রাজার অভিনয় করেছেন ওই ক্যারেক্টারে। রায়মা সেন আছেন। তা আমরা কলকাতা, মহীশূর, মুম্বাই, সিলেট, সুনামগঞ্জ, অনেক জায়গায় শুটিং করেছি। এবং রুহুল ভাই যে কি ভালোবেসে, তো আমি হাসন রাজা, তখন আমি যে হাসন রাজার গানগুলো এবং হাসন রাজা সম্পর্কে আরো বেশি পড়াশোনা করতে গিয়ে আমার যে কি ভালো অনুভূতি হচ্ছিল। তো আপনি নিশ্চয়ই এই ওই অ্যাস্থেটিকটাই আপনাকে কবি হিসেবে জন্ম দিয়েছে। এবং অবশ্যই। এত লিখতে পারেন কিভাবে, কলমে এত শব্দ আসে কিভাবে? না, আরমান ভাই যে খুব যে বেশি আমি লিখিতে তেমন না, কিন্তু আমার এই গত প্রায় 1995 সাল প্রথম কাব্যগ্রন্থ 2020 সাল পর্যন্ত প্রায় 25 বছর আমার কিন্তু বই খুব বেশি হয়নি, 5টি বই মাত্র বেরিয়েছে। খুব বেশি আমি লিখি তা না। আমার যেটা হয় কি, আমি 12 রকম কাজে আমার লোকজন জড়িয়ে নেয়।
কেজো কাজগুলো, এই যে পাঠ্যপুস্তক রচনা, তারপরে শিক্ষা বিষয়ক সেমিনার, সিম্পোজিয়াম, এটা এগুলো সেগুলো মিলিয়ে সেখানে খুব বেশি লিখেছি এবং যা লিখেছি কবিতা লিখেছি আমি। আজকে আপনার একটা লেখা বেরিয়েছে, কবিতাতেই আমি আজকের একটা পত্রিকায় আপনার একটা লেখা বেরিয়েছে, মাছির মন নিয়া নুহের নৌকায়, মাছির মন নিয়া নুহের নৌকায়। কি দারুণ একটা লাইন, মানে অসাধারণ, খুব ভালো লেগেছে। এবং ওইখানে একটা পেন্টিং আছে, সেটাও খুবই সুন্দর। তো আমি আপনার একটা কবিতা পড়তে চাই, ছায়া এলিজি। বেশ কয়েকটা হয়তো পড়বো, আপাতত একটা পড়ি, আবার শুভ্র চট্টোপাধ্যায়ের কাছে যাব আবার। আর অনুপম দাকে আমরা পাচ্ছি না, ওনার সাউন্ডের একটু সমস্যা হচ্ছে। আমরা অনুরোধ করছি তাকে আবার যেন উনি আমাদের সাথে জয়েন করেন। আবার রিকানেক্ট করা কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যে। আলী আফজাল খান যদি একটু এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করেন, উনি আমাদের সাথে রয়েছেন। ছায়া এলিজি। রাত্রি ছিলে, রাস্তায় একা পেয়ে শুনিয়েছ গান, মানে বুঝিনি। আজ অন্ধকারে ভয়ে ভয়ে তুলে ধরেছি মাথা। ওই যে আকা নুলো ভাই আর তার 7 জন বোনের লাশ নিয়ে শ্মশানেতে যায় নিত্য রাতে। কি বেদনা তাদের সাথে খেলা করে জানি, ভাষা তার অর্থ বুঝি। যিনি জেগে আছেন মাঠের ওপরে, বটগাছ, নদী আর বাতাস নিয়ে, আত্মা মাঝে মাঝে পাঠায় তার খোঁজে। কি কঙ্কাল বেঁচে পড়তে থাকা, অর্ধ স্বপ্ন আর অর্ধ জাগরতা নিয়ে দিবানিশি। সে ডাকে, দিঘির জলে ডুবে গেলে চাঁদের দেহ। আমি কি আর ফিরে যেতে পারি? ফিরে কি কেউ কেহ যে ফেলে এসেছে ছায়া পথের ধুলোই? ছায়া ফেলে হাঁটি, তিনি স্নেহ আর শৈশব, তার সাথে জানাশোনা ছিল সেকালে। আজ শুধু মাছির মতো মুখ মনে পড়ে, রাত্রি ছিলে। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর একটা ছায়া আসলে আমাদের সঙ্গী, আলোর সাথে ছায়া, এবং আসলে মানুষের ভেতরে কত মানুষ বাস করে, এবং খুবই চমৎকার হয়েছে। আপনি আর কিছু যদি বলতে চান, আপনার কবিতার কিছু অনুভূতি, কবিতা লেখার বা আপনার স্বপ্ন। আরমান ভাই, আমার খুব ভালো লাগছে যে আমার এই কবিতাটি আরমান ভাইয়ের কণ্ঠে উচ্চারিত হয়েছে। সৌভাগ্য আমাকে পাঠক কাছে আপনার কণ্ঠের ভিতর দিয়ে গেল। এই কবিতা লিখেছিলাম শৈশব স্মৃতি নিয়ে, আমার এই ছায়া ফেলে আসা শৈশবের। আমি শৈশবে যখন বাড়ি থেকে আমি স্কুলে যেতাম, এটা বট গাছ ছিল বড়, তো বট গাছে এখানে ছেলেমেয়েরা আড্ডা দিতে টকা করতো তারা। তো আমি আমার এক বন্ধু, যে পরে জীবনে হারিয়ে গিয়েছিল, এবং আমি পরে আবিষ্কার করেছি সে নিউ ইয়র্কে থেকে। এবং পরে আমাদের গত 2014 সালে আমাদের লন্ডনে দেখা হয়েছে আকস্মিকভাবে একটা অনুষ্ঠানে। ও এসছে লন্ডনে, আমেরিকা থেকে এসেছিল, আমি বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলাম, অনুষ্ঠান দেখা হয়েছিল আমাদের। এবং পরে আমরা সন্ধ্যার সময় একসাথে আমরা ঠান্ডা শীতের ভিতর সাউথ ব্যাংকে হেঁটেছি আমরা। তো সেই মানুষগুলো ফিরে আসা নিজের মধ্যে, এই যে রাস্তায় একসাথে যে বন্ধুকে নিয়ে শৈশবে হেঁটেছি, আমার প্রথম প্রেম, তাকে ফেলে এসেছি আমি, এবং পরে আবার তার আবিষ্কার করেছি। এই স্মৃতিগুলো এখানে ফিরে আসে বারবার, ফিরে আসে কবিতাগুলো ফিরে আসে। আসলে কবিতা কি? কবিতা আসলে আমরা একজন মানুষের সাথে নিজেকেই লিখি, আসলে নিজেদের জীবনকে, নিজের 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 জগৎকে, নিজের আত্মজীবনী লেখা শুরু করতে কবিতার ভেতর দিয়ে। অর্থাৎ কেউ আত্মজীবনী গদ্যে লিখে, আমরা কবিতা এখন লিখতে লিখি, আমরা নিজের কথাই লিখি, নিজেকেই লিখি, নিজের জাতিকে লিখি, নিজের সমাজকে লিখি, সময়কে লিখি, নিজেকে লিখে চলা, লিখে চলাইতে হচ্ছে আমাদের কবিতা। খুবই ভালো। শুভ্র চট্টোপাধ্যায় আপনার কথাগুলো শুনছিলেন, এবং শুভ্র চট্টোপাধ্যায় এই যে হাওর বাওরে জন্মেছেন শোয়েব জিবরান, এবং ওনাদের ওখানে পানি যখন বর্ষা যখন আসে, তখন হাওরগুলো যখন পানিতে ভরে যায়, জলে যখন মানে মনে সমুদ্রের চেয়েও বেশি কিছু, মানে ওই যে না, হাওর শব্দ সাগর, মানে সাগর থেকে এসে, সাগর হাওর, সাগরই আলটিমেটলি। আচ্ছা, আমার বাংলাদেশ দেখা নীলকণ্ঠ পাখির উপন্যাসের চোখ মানে হাত ধরে। আমি যেভাবে বাংলাদেশ দেখেছি, আমি জানি না গোটা বাংলাদেশটাই ওরকম কিনা, কিন্তু আপনি যে জায়গার যে চিত্রের বর্ণনা করছেন, আমি সেটা দেখতে পাচ্ছি।
মানে ভিন্ন চোখ দিয়ে আমি দেখতে সেটাকে পাচ্ছি। দেখতে পাচ্ছি। শুভ্র, হ্যাঁ এই হ্যাঁ, নেক্সট ভিন্ন বই চোখ মিলে দিয়ে আপনাকে দেখতে পাচ্ছি। দাওয়াতে ঢাকায় নিয়ে আসবো কোনো অনুষ্ঠানে, আপনাকে নিয়ে আসবো আমরা আগামী বই হ্যাঁ, মেলায়। আচ্ছা, এই- অনেক অনেক ধন্যবাদ। নিয়ে আসবো আমরা, আমরা আপনাকে সিলেটে বেড়াতে নিয়ে যাবো, সত্যি সত্যি এটা ভালো লাগবে আপনার জায়গাগুলো। এটাই আমার সবচেয়ে শুভ্র যেহেতু আপনি নিজে বৈষ্ণববাদে বেশ প্রভাবিত মনে হচ্ছে আপনার আপনার ছবি আঁকা থেকে সবগুলো দেখে মনে হয়েছে। শ্রীচৈতন্য ওই এলাকার লোক, শ্রীচৈতন্য ওখান থেকে যাত্রা শুরু করেছে, জানেন আপনি। এটা বাউলদের জায়গা, বৈষ্ণবদের জায়গা, এটা সুতরাং গেলে আপনার ভালো লাগবে, ভাববাদের জায়গায় জায়গাটা, কিন্তু অঞ্চলটাই পুরো ভাববাদের অঞ্চল। আচ্ছা সেটা, হ্যাঁ, আচ্ছা আমি এই যে একটা ইচ্ছে সুব্রত চট্টোপাধ্যায়ের, যে উনি বলছেন যে 21-এর ঢাকা দেখতে চান। তো শোয়েব জিবরান ভাই, এবং ওনাকে আসলে সামনের 21শে ফেব্রুয়ারিতে যদি আমাদের পরিবেশ, প্রকৃতি সবকিছু শান্ত হয়ে যায়, তাহলে আপনি না এসে পারবেন না। আপনাকে এবারেই আসতে হবে যদি বেঁচে থাকি। আপনি এসে দেখবেন যদি যে, বেঁচে থাকি, হ্যাঁ এটা একটা বড় হ্যাঁ হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ বেঁচে হ্যাঁ থাকাটা। হ্যাঁ, যদি সেটাই। হুম, যদি সত্যি সৃষ্টিকর্তা বেঁচে থাকি বাঁচিয়ে রাখেন, তবে তাহলে আমাদের তাহলে এই আপনি আশা থেকে যাবে, আমাদের ইচ্ছা থেকে যাবে, এই যে আজকে কথা বললাম আমরা, দেখা করার ইচ্ছা, বেড়ানোর ইচ্ছা, একদম আপনি থেকে যাবে। দেখবেন যে একদম ঢাকাটা কিভাবে 21-এর ঢাকা হয়ে ওঠে, এবং ঢাকা, পুরো ঢাকাটা, এবং 21-এর বইমেলা যে এরকম ভাবে মানে সবাই সম্মিলিত ভাবে যে মানে একটা উৎসব হয়ে ওঠে, এবং খুবই অসাধারণ অনুভূতি হবে আসলে। অনেক লেখক, অনেক বুদ্ধিজীবী, অনেক মানে প্রাণের মানুষদের একটা মেলা। আর সেই সাথে সাথে আবার আপনি লালন শাহর মাজারের কথা বলেছেন কুষ্টিয়ায়, অবশ্যই আপনার ওখানে যাবার সৌভাগ্য হবে আমি আশা করি। এবং আমরা আসলে, আপনারা যদিও ওপার বলি এপার বলি, আসলে একই বাংলা, আমরা একইভাবে বেড়ে উঠেছি। যেমন আমার প্রিয় পেইন্টার SM সুলতান, উনি কলকাতা আর্ট স্কুলে পড়াশোনা করেছেন। উনি ওইখানে Exactly. রাজেন্দ্র, হ্যাঁ ওইখানে কলকাতা, আমি যেন স্বপ্নে দেখি কলকাতা আর্ট কলেজটা। শুধু তাই নয়, জয়নুল আবেদিন তিনিও জয়নুল আবেদিন, পড়াশোনা করেছেন কলকাতায়। জয়নুল আবেদিন ওখানকার শিক্ষক ছিলেন এবং ছাত্র একই সাথে ছিলেন, কারণ মুসলিম একদম শিক্ষকগুলো একদম ছিল না, উনি সেই সুযোগটা না, পেয়েছিলেন। এবং কামরুল এক্স্যাক্টলি। ইসলাম ছিলেন। এবং সুলতানের যে আমি বলুন বলুন। হ্যাঁ, আমি বারবার লালনের কথাটা বলি এই কারণে, শুধু লালন বলে নয়, আমি আহ, আহ, করিম সাহার কথা বলি, আব্দুল করিম, বা হাসন রাজার কথা বলছি, বা আমাদের আহ, যে বীরভূম অঞ্চলের যে বাউল সম্প্রদায়, এই কথাটা আমি বারবার কেন বলি, আমাদের যে বাঙালি, আমি বারবার বহু জায়গায় বলার চেষ্টা করেছি, বাঙালির ধর্মটা আসলে বাউল ফকিরি ধর্ম। তার যে ঔদার্য রয়েছে, তার যে বিশালতা রয়েছে, আসলে আমরা সেইখানে কিন্তু আমাদের বাঙালিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু সংকীর্ণতার মধ্যে নেই। আমি এই কারণে বারবার লালন সাঁয়ের কথা বলি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? ভেঙে ভেঙে আসছে কথা। হ্যাঁ শুভ্র, হ্যাঁ বলছিলেন যেটা, শুভ্র এই এই শুভ্র শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আর একটা ছোট্ট কথা বলি, আমি আর একটু আপনাকে আটকাবো, আমাকে মার্জনা করবেন। আমি পড়েছি একটি খ্রিস্টান মিশনারি স্কুলে। তো আমার ছোটবেলায় আমার হাতে গীতা আগে ওঠেনি, বাইবেল হাতে আগে উঠেছিল। আর আহ, আমি যেখানে থাকি সেই অঞ্চলের খুব কাছে হচ্ছে, মানে আহ, আমাদের এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান বহু ধর্মের মানুষ বাস করে। আমি একটা জায়গায় লিখেছিলাম আমার প্রথম শোনা গান আজান। তো আমি বড় হয়েছি এবং আমার কাছাকাছি বৌদ্ধ মন্দির রয়েছে। তো তার ফলে ধর্মের যে একটা ঔদার্য, আমি কিন্তু সেটা খুব ছোটবেলা থেকেই রপ্ত করেছি বলাটাই ভালো। এবং এইটাই আমাকে অনেক বেশি করে আহ, বাউল ফকিরি, এই যে চর্যা, এটাকে আমি ধর্ম বলবো না, এটাকে বলবো চর্যা, এই যে চর্যার দিকে আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার মনে হয় যে বাঙালির সমস্ত সংকীর্ণতা থেকে বেরিয়ে আসা উচিত। এই একটা বিশাল বড় আকাশ, যেখানে বাঙালির ডানা মেলে দিক। বাঙালি শোয়েব তো জিবরান, হিন্দু মুসলমান হয় না। না, শুভ্র একটা ভালো কথা বলছেন, শুধু মানে বাংলা শুধু আমাদের যে বাঙালিত্ব যে শুধুমাত্র এই ভাববাদ বা এই যে আমাদের উদার উদার ধর্ম যেগুলো আমাদের সুফিবাদ বা বৈষ্ণববাদ, এগুলো যে
বা বাউল ধর্ম যেগুলো, ধর্মকে উদারভাবে দেখা হচ্ছে, প্রেম থেকে দেখা হচ্ছে। কিন্তু এইটা বাঙালি সংস্কৃতি কিন্তু তাই। কিন্তু আমি ওই যে অনুপম দা এখন অনলাইনে নাই, তার একটা লেখা পড়ছিলাম আগে, ওই যে ভারতবর্ষ সিন্ধু সভ্যতার যে তীরে গড়ে ওঠা, এটা জাতিসত্তা। এটা এটা ধর্মটা, এটা কালচারতে পরে হয়তো বিশ্বাস করেছে তারা, কিন্তু এই যে জাতি সম্প্রদায় যেটা, যারা সিন্ধু অঞ্চলের তীরবর্তী লোক, যারা তাদের অভিন্ন একটা সংস্কৃতি। এবং দেখবেন যে এটা ব্রাহ্মণ্যবাদের আসার আগ পর্যন্ত বা সালাফিবাদ এখানে আসার আগ পর্যন্ত এটা কিন্তু এক ধরনের সমন্বয়বাদী চিন্তা এখানে ছিল এবং উদারনৈতিক ছিল, এটা আবার দেখবো এই জায়গাটাই ছিল, এবং এই শিল্প সাহিত্য এটা ছিল। আর আমাদের শুভ্র একটা ভালো কথা এখানে ধরার চেষ্টা করছে, এটা আমি এটা মনে করি। আমরা কবিতাটাকে মনে করি এখন যেটাকে আমরা, এই কবিতা এটা আসলে কৃত্রিম কবিতা, নাগরিক কবিতা, এটা পশ্চিম থেকে অনুকরণ করা কবিতা, যেটাকে আমরা কবিতা বলছি আমরা এখন যেটাকে বলছি। আমাদের কবিতা কিন্তু লোক কবিতা ছিল, আমাদের লোক কবিরাই প্রকৃত কবি, আমি যাদেরকে বলি অর্গানিক কবি, যাদেরকে বলি আমি, মৌলিক কবিতারা, লোক কবিতারা। এই শাহ আব্দুল করিমের কথা বলছিলেন উনি, হাসনাদের কথা বলছিলেন, এরা হচ্ছে আমাদের আসল আসল কবি, একদম জাত কবি এরা আমাদের। এবং 19 শতকে মানে আমাদের যখন 19 শতকে যখন কলোনাইজেশন যখন হয়ে গেল এখানে, এইখান থেকে কিন্তু ছাপাখানা, বিশেষ ছাপাখানা আসার পরে যেটা ঘটলো, কবিতা জিনিসটা তখন ছাপার বিষয় হয়ে গেল, ভদ্রলোকের বিষয় হয়ে গেল, ড্রয়িং রুমে চলে আসলো, একটা বিদ্যালয়গুলো ঢুকে পড়লো, চার দেয়ালে ঢুকে পড়লো। তখন কবিতা কিন্তু তার মূল স্রোত থেকে সরে আসলো, আমাদের লোকধারার যে কবিতা এটা সরে আসলো। এবং আমরা এখন যে কবিতা যেটাকে বলছি আমরা, এটা ভদ্রলোকের কবিতা, এটা কৃত্রিম কবিতা, এগুলো আসলে শিক্ষিত মানুষের উপনিবেশিক উত্তরাধিকার, সেটা আসলে আমরা এখন করছি, সেটাকে কবিতা মনে করছি আমরা। হ্যাঁ, সেটাই, মানে কবিতা তো পরিবর্ধন পরিশীলিত অনেক কিছু, মানে কবিতা তো আজকে কেন কবিতা হয়ে ওঠে, যে আমরা বারবার বলি যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তো এটা তো আসলে কালের বিবর্তনে ভাষার মধ্যে দিয়ে, নানা ভাষার মধ্যে দিয়ে চর্যাপদ থেকে শুরু করে এ পর্যন্ত এসেছে, কিন্তু কবিতার শব্দগুলো আমরা বিশ্বাস করতে পারি, এই জন্যই সেটা কবিতার শব্দ হয়ে ওঠে। আমরা বিশ্বাস না করতে পারলে আসলে বিবর্তন বলে যে আমরা যদি পার হয়ে যাই, এটাকে যে আমরা যদি মানে কবিতাকে যে জাতি থেকে সত্তা থেকে যে আলাদা করে ফেলা, এবং মানে এটাকে উপনিবেশায়ন করে ফেলা, কলোনাইজ করে ফেলা, মূল ধারা থেকে সরিয়ে ফেলা, আমাদের যে লোকধারা যেটা ছিল আমাদের, সেটা যদি আমরা শুধু বিকাশ ধরে নিই, তাহলে এটা বিপদ হবে। একটা সহজ কথা, গত কয়েকদিন এখানে একটা অনলাইন সেমিনার হচ্ছে, কথা এগুলো নিয়ে হচ্ছে, কমল কুমার দেবের সঙ্গে কথা হচ্ছিল। বাংলা উপন্যাস দেখুন আমাদের নিজস্ব ধারায় হতে পারতো, রামায়ণ মহাভারত ছিল এখানে, আমাদের মঙ্গল কাব্য ছিল আমাদের, কিন্তু আমরা কিন্তু বঙ্কিমচন্দ্র ওই পশ্চিমী এই ভিক্টোরিয়া উপন্যাস যখন চলে গেলেন, এই উপন্যাসের এই ধারাটাকে নিয়ে নিল। ফলাফল যেটা হলো যে আমাদের যে লোকধারার যে উপন্যাস, আমাদের নিজস্ব ধারার যে গল্প করার যে বলার যে ভঙ্গিটা ছিল, সেখান থেকে আমরা সরে গেলাম। আমরা কবিতা একই ঘটনা ঘটে, আমাদের নিজস্ব বলার ভঙ্গি ছিল, নিজস্ব ভাষা ছিল, নিজস্ব শেখরের সন্ধানটা ছিল এখানে। কিন্তু এই পশ্চিমকরণ বা আধুনিক যেটা বলি, আধুনিক যেটা বলা, চর্চা শুরু যেটা কবিতা, পশ্চিমকে নেওয়া, এই বিষয় তীর্থ যেটা হলো, যেটা হলো পঞ্চকর্ম যেটা হলো, ওখান থেকে যেটা শুরু করে রবীন্দ্রনাথ, এটা কিন্তু মূল ধারা থেকে সরে আসা, কিন্তু এটা কৃত্রিম একটা ধারা চলে আসা। আজকে লাতিন আমেরিকার কবিতা বা আফ্রিকার কবিতা কেন আমরা মৌলিক বলছি, বা তাদের উপন্যাসে কেন মৌলিক বলছি, কারণ তারা মূল ধারা থেকে তারা আবার সরে নেই, তারা কিন্তু ওই জায়গায় আছে বলে তারা বলছে। কিন্তু আমরা পশ্চিমী ধারায় চলে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা। শুধু এটা বিকাশ বলে যারা যদি আমরা এটা আড়াল করে ফেলি, তাহলে আমরা মূল রাজনীতিটা বুঝতে পারবো না আমরা, যে আমরা মূলটা সরে গেলাম, আসলে মানে অর্গানিক জায়গাতে সরে গেলাম, মৌলিক জায়গাতে সরে গেলাম। খুব সুন্দর বলেছেন, এটা খুবই সত্য, এবং সেই জন্যই আমার মনে হয় কবিতা। আর জীবনানন্দ দাশ কবে কবিতা লিখেছেন সেটা এখনো বিশ্বাস করতে হয়। শেক্সপিয়ার কবে বলেছেন মানুষ প্রেমিক হলে চোখ দিয়ে শোনে সে তখন, সেটা কিন্তু এখনো বিশ্বাস করতে হয়। সেজন্যই কবিতা, এবং এটা এইভাবেই আমাদের বহমান ভাবেই পৃথিবী যতদিন থাকবে সেভাবেই যাবে, এবং ভালোবাসার পাত্র হিসেবে থাকবে আমার মনে হয়। তা আমাদের এখানে যেহেতু আজকে আমরা অনুপম মুখোপাধ্যায়কে এখনো পাচ্ছি না, ওনার একটা লেখা কবিতা একটু পড়ি। সেখানে কোনো সেখান, বাড়িতে আর কোনো বাড়ি রইল না, আতিথেয়তা থেকে বেরিয়ে এলো লাল, এবং লাল থেকে হাজির হলো পাপোশ তার প্রশ্নগুলো নিয়ে। খাটের তলায় খরগোশটা সবুজ পাচ্ছে হয়তো, খোঁজ নিচ্ছে কেউ, বারবার নক করছে সিমেন্ট, সেখানে কোনো সেখান রইল না। রং হয়তো বদলে যেতে পারে, বদলকে তো তৈরি করা হয়, গেলাস জল হয় না কোথাও, নির্বাচনে ক্যানভাসের যন্ত্রণায় জরুরি হয়ে উঠল। একটু অন্যরকম, একটু অন্যরকম। হ্যাঁ, উনি এক জায়গায় বলছে যে রাবণ হাতা বাজছে বলছেন যে
তোমাকে আমি কবিতার শব্দ বানাবো না। খুব ভালো আঠা আর মোম লাগানোর পরেও একটা কবিতা 50 বছর বেঁচে পাথর হয়ে যায়। ইট বদলে কি গাঁথুনির রাশিফল বদলে দিতে চাও? উঠে উঠোরে চোয়াল ছেড়ে অস্ফুট রোদ এসে পড়ে তোমার গালে উটকোণে। উট নাকি বহলার মতো বাজনা নয়, যায় আসে না আমার আগে তোমার ঘাড়ে কেউ মুখ ডোবালো কিনা। ওই যুবক আমি নই, এটাই তো ভাবছো, ভেবেছো? আরে ও অন্য একটা আমি, থালার বাইরে ও নিখুঁত রুটি, জল রে বাইরে আমার পিপাসা উৎসব। আমি তোমাকে রাখতে চাই তেমন ফাঁকা করে, যেন তুমি জীবনে উইন্ডো সিট আমার। তো একটা অন্যরকম আজকে আমরা অনুপমের কবিতা নিয়ে একটু বলুন শোয়েব জিবরান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। কবিতা যে পড়েছি এমন না, অনুপমের কবিতা এটা শুধু অনুপম না, আমরা অনুপম সাথে আমাদের সমসাময়িক কবিতা, আমরা বাংলা কবিতা যেটা দেখেছি আমরা আমাদের মানে দেশে একটা উল্লম্ফন একটা একটা নতুন কবিতাটা স্ট্রাকচার তৈরি হয়েছে। তারপর আবার 50-60-এ আমরা পাবো শামসুর রহমান চট্টোপাধ্যায়ের একটা কথা তৈরি। 70-এ আমরা রাজনৈতিক কবিতা আমরা পেয়েছিলাম। তো আমাদের কাজ ছিল কবিতাকে বুদ্ধিবৃত্তির জায়গায় ফেরত নেওয়া, একটা লড়াই ছিল। 70-এর কবিতা অনেক বেশি আমরা বলি যে এটা রাজনৈতিক কারণে এবং এটা বাস্তব কারণে এটা খুব জননগ্ন হয়েছিল, এটা জননগ্ন ছিল এটা, এবং এটা ফলাফল তারল্য শিকার হয়েছিল। তারা একটা স্লোগান ধর্মিতা, এটা তারল্য তৈরি হয়েছিল। 80-তে যেটা হয়েছিল এটাতে ফিরে এসেছিল একদম ভেতর দিকে, এটা পশ্চিমবঙ্গ হয়েছে, পূর্ব আমাদের এই বাংলাদেশে এটা হয়েছে। 90-তে যারা লিখেছি আমরা অনুপম বা আমরা এখানে যারা লিখেছি আমরা, বিশেষত বাংলাদেশে যে কাজটা আমরা বন্ধুরা বা যারা আমরা লিখছিলাম যারা, তাদের মূল লড়াইটা ছিল এই কবিতার এই যে মানে 80 কবিতা অনেক বেশি বুদ্ধিভিত্তিক কবিতা হয়ে যাচ্ছিল, আবার যেটা 70-এর তরল থেকে যেতে কুপেছি এটা বুদ্ধিভিত্তিক বিমূর্ত হয়ে যাচ্ছিল। আমরা এই কবিতার এই যে সুরেলা জায়গাটা, ধরতে পারার জায়গা এবং বুদ্ধিভিত্তিক জায়গায় এটা সমন্বয় করার চেষ্টা করেছিলাম আমরা। এই অনুপমের কবিতার মধ্যে এই ছায়াটা দেখতে পাবো কিন্তু আমরা, এটা সে একটা বাণী, একটা কিছু দৃশ্য দিচ্ছে, এটা কিছু বলার চেষ্টা করছেন অনুপম, কিন্তু সে প্রতি আমাদের একটু আড়াল রয়ে যাচ্ছে কোথাও। এই আড়ালটাই কিন্তু তার মূল সৌন্দর্য। তার আসলে উনি এগুলোকে বলেন পুরাধুনিক কবিতা, উনি বলেন এগুলোকে। তো পুরাধুনিক কিন্তু কথাটার মধ্যে আধুনিক কথাটা থেকে যাচ্ছে, ফিরে আসে একটা নতুন আধুনিকতা, এটা আধুনিক নতুন রূপান্তর। এটা আধুনিক কবিতার ফর্মকেই নতুন ফর্মে উনি নতুন পুরাধুনিক কবিতা উনি লিখছেন। দেখবো যে এই যে আড়াল এবং আবার দেখতে দেওয়া এবং দৃশ্য দিয়ে বক্তব্য পুরোপুরি না দেওয়া, কিন্তু দৃশ্য এটা মোজাইক জায়গায় তৈরি করা। মোজাইক তৈরি করে আমরা যখন দৃশ্য যখন খেলে মোজাইক দিয়ে আমরা, বাচ্চারা যখন দৃশ্য খেলে, যেটা হাতের অনেকগুলো হাত পা ভেঙে টেঙে মধ্যে চলে গেছে, এটা মিলানো হচ্ছে, এটা তারপরে দৃশ্য চালাচ্ছে যে এটা হাতি বা এটা হরিণ। তো এই কবিতাগুলো তাই দৃশ্যগুলো গেতে গেতে যাওয়া হতে দেখবেন, এবং এটা একটা দৃশ্যটা মিলিয়ে একটা মানে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা মানেটাকে অর্থ করে ফেলতে পারবো না, আবার হুবহু বলতে পারবো না, তাকে তো আড়াল থেকে যাচ্ছে। অনুপমের কবিতা শক্তি হচ্ছে এই জায়গায়, যে আড়ালটা, তার এই আড়াল পর্যন্ত মানে অবশ্যই ক্লাসিক্যালি কবিতার তাই, কবিতার ওই অংশটাই আমরা সুন্দর বলবো, যে অংশটা বুঝতে পুরোটা পারিনি আমরা। সামথিং কথা সে আড়াল রেখেছে, ওই আড়ালটুকুই শিল্প আসে। খুব সুন্দর বলেছেন। আর সেটা আড়াল থেকে বের করবার জন্যই তো আমরা বারবার একটা কবিতা পড়ি, বারবার শব্দগুলো উচ্চারণ করে বুঝতে চেষ্টা করি যে আসলে কি লুকিয়ে আছে এই আড়ালের, আড়ালটুকুই আসলে। শুভ্র চট্টোপাধ্যায়ের অনুভূতি জানতে চাইবো। কি সম্পর্কে, কবিতা না ছবি? এই যে ছবি তো বটেই, ছবি নিয়ে আসলে শুনতে চাই, বলুন না ছবির সাথে কবিতার যে সম্পর্ক এবং আপনার যে ভাবনা। দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কবিতা একটা সময় কখনো কখনো ছবি হয়ে ওঠে, কখনো কখনো ছবি আবার কবিতায় পরিণত হয়, এটা চলতেই থাকে। কখনো কখনো কবিতা চিত্রকল্পের হাত ধরে ছবি হয়ে ওঠে, আবার কখনো কখনো ছবিও অনেকটা সংঘবদ্ধ রূপ নেয়, যেটা কবিতার মতো হয়ে দাঁড়ায়। তো কবিতার সাথে শুধু নয়, সাহিত্যের সঙ্গে ছবির একটা তো ভীষণ রকম যোগাযোগ রয়েছে। শুধু ছবি কবিতা বলে না, এই আর্ট ফর্ম, প্রত্যেকটা আর্ট ফর্মের মধ্যেই একটা তাদের মধ্যেকার একটা যোগাযোগ রয়েছে, ভেতরের দিক থেকে একটা তাদের টান রয়েছে। তো সেটা খুব ভালো জিনিস এবং সেটা জরুরিও থাকার ক্ষেত্রে। আর ছবি আঁকার ক্ষেত্রে যেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমাকে প্রকৃতি ভীষণভাবে টানে। তো
সে কারণে আমার ছবিতে বারবার প্রকৃতি উঠে আসে। প্রকৃতির যে নানান রং, নানান বৈচিত্র্য, এটা আমাকে ভীষণ রকম ভাবে টানে। সেই জন্য আমার ছবিগুলো অনেক বেশি প্রকৃতি নির্ভর। আসলে প্রকৃতি নিয়েই আমি এই এস এম সুলতানের কথা বলছিলাম। উনি দেখেন সমস্ত পৃথিবী জয় করে উনি এসে নড়াইলে, উনি নড়াইলে গ্রামের মানুষ এবং এই যে তাদের জীবন এবং তাদের যে কে বিশেষত অনুপ্রেরণা। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হ্যাঁ, আসলে সবসময় এক ধরনের একটা প্যাশন হিসেবে কাজ করে। অবশ্যই তিনি ছবির মধ্যে যে তিনি একটা যে বাংলাদেশের মানুষের, মেহনতি মানুষের, কৃষক শ্রেণীর যে একটা চরম একটা সাবলীল একটা যে মানে শরীরী যে একটা ভঙ্গি রয়েছে, মাংসপেশির যে একটা প্রাবল্য, মানে একটা সেটা একটা শক্তি, বাংলাদেশকে কোনোভাবে একটা রিপ্রেজেন্ট সামর্থ্য। করতে, হ্যাঁ হুম। একটা, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, একটা ওই রকম একটা আহ, পেশির উত্থান পতন, সেই উত্থান পতনের মধ্যে দিয়ে আসলে তিনি বাংলাদেশকে বুঝিয়েছেন। এবং আমাদের কৃষকরা দুর্বল নয়, আমাদের দেশের মানুষ যে অনেক সবল, সেটা তার ছবি দিয়ে একটা ভীষণ রকম ভাবে প্রকাশ পায়। আসলে ছবি তো একদম। কখনো কখনো সমাজের দর্পণ হয়ে ওঠে, কখনো কখনো জীবনের দর্পণ হয়, কখনো কখনো ব্যক্তি মানুষের একটা আয়নার মতো কাজ করে। খুবই খুশি হলাম আপনার কথা শুনে। খুব সুন্দর একটা কথা বললেন যে এত অল্প বয়সে আপনারা আসলে চিত্রকলার তো আমরা পৃথিবীময় এত বড় শিল্পীদেরকে পেয়েছি এবং তাদের কনসেপ্ট, তাদের বোধ, তাদের ধ্যান ধারণা নতুন নতুন করে পেয়েছি আমরা। এবং সুলতানও তার ধারাবাহিকতায় মানে একেবারেই স্বতন্ত্র। আপনি একদম। যে আপনাকেও অনেক অনেক অভিনন্দন জানাই যে আপনি এত ইয়াং একজন এন্টারপ্রেনার এবং গ্রামে থেকে প্রকৃতির মধ্যে থেকে যেভাবে আপনি রং তুলি নিয়ে খেলা করছেন, নিঃসন্দেহে। তো আপনি আসলে আপনার বোধের জায়গাটা বা আপনি কোন অনুভূতিটা জাগাতে চান বা মানুষের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি প্রাধান্যময় হয়ে ওঠে? দেখুন, একটা বিষয় হচ্ছে, প্রথম বলি আমি ঠিক গ্রামে থাকি না, কারণ এটা একটা ডিস্ট্রিক্ট টাউন আমি যেখানে থাকি। তো সেটা খুব একটা গ্রাম নয়। আমি ব্যান্ডেল এই কারণে বলেছি যাতে বুঝতে সুবিধে হয়। আচ্ছা, আচ্ছা। আহ, আমার বাড়ি থেকে আপনারা হয়তো খুব কাছে ব্যান্ডেল চার্চ, হয়তো খুব মানে ও, প্রসিদ্ধ একটা স্থান। হ্যাঁ, সে কারণেই আমি বলেছি। আর প্রকৃতি, আহ, প্রকৃতি আমাকে কিভাবে টানে এটা বলা খুব শক্ত। মানে প্রকৃতির টানে এইটুকু আমি বলতে পারি। আসলে প্রকৃতির যে নানান রং রয়েছে, একটা বৈচিত্র্য রয়েছে, এইটা আমাকে ভীষণ রকম ভাবে টানে। তার ফলে আমার ছবিতে একটা প্রকৃতির একটা আধিপত্য এখনো পর্যন্ত রয়েছে। এবার একজন মানুষ তো পরিবর্তনশীল, আগামী দিনে যে কিভাবে ছবি আঁকবো তা কিন্তু আমি এখনো জানি না। আজ পর্যন্ত আমার ছবিতে প্রকৃতি একটা বড় জায়গা করে নিয়েছে বা রেখেছে, যতটুকুই ছবি আঁকি না কেন। আসলেই আপনাকে রাহুল গাঙ্গুলি শুভ সন্ধ্যা জানিয়েছে আপনাকে দেখতে পাওয়া। এবং আপনাকেও শুভ সন্ধ্যা। হ্যাঁ, আর উনি লিখেছেন একটা খুব সুন্দর কথা লিখেছেন যে কবিতা ও চিত্রের সংযোগ নিয়ে আলোচনা হোক, উনি বলছেন বারবার। এবং সেখান থেকে তার ধারাবাহিকতা তিনি বলছেন যে একটি অক্ষর লিখতে যাওয়া বা একটি চিত্র রেখা তৈরি করা, উভয়ের শুরুটাই তো বিন্দু থেকে, এই সমসত্ব বাহ, সুজনের অবস্থান থেকে। বলতে কি পারি না চিত্রকর একটি কবিতায় সৃষ্টি করেছেন। খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। আসলে তাই তো, দেখুন অক্ষর তো একটা একটা ছবি। আপনি যদি ক লেখেন, সেটা তো আমার কাছে একটা ছবি। আমি কটাকে একটা ছবি হিসেবে দেখবো, খটাকে একটা ছবি হিসেবে দেখবো। আবার আপনি যদি একটা রেখা টানেন, সেটাও আমার কাছে ছবি। আমার কাছে ছবি হচ্ছে একটা আমাদের সচেতন মনের একটা প্রকাশ। কোনো মানুষ যদি খুব সচেতন ভাবে যদি কোনো একটা কাগজের উপর রেখা টানেন, কোনো একটা রেখা টানেন, যদি তার মধ্যে তার চিন্তার প্রকাশ থাকে, তার চেতনার প্রকাশ থাকে, তাহলে সেটা ছবি। খুব সুন্দর। আমরাও চাই সেই রেখা টানতে টানতে সেই ছবিগুলো দিতে দিতে আপনি আমাদেরকে একেবারে পরিপূর্ণ করে দেবেন। এবং আপনার তুলির আঁচড়ে আমরা অনেক কিছু খুঁজে পাবো। এবং আপনার এখন অনেক ইয়াং, আপনি আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু শোয়েব জিবরানকে আমাদের সাথে নিয়ে নেই। তো
উনি ওনার একটা কবিতাও পড়তে চাই। নিশ্চয়ই। ধুলো ধুলোর গাথা। ধুলোর গাথা মানে নামটাই যেন কেমন একটা অন্যরকম একটা দুরন্তপনা বা একটা কিছু। তো যাই হোক, ধুলোর গাথায় কবি সোহেব জিবরান বলছেন, চাকার উপর ক্লান্ত শুয়েছিল পথ, চাকার উপর ক্লান্ত শুয়েছিল পথ, চাকা ঘুরাতে ঘুরাতে পথ ফিরছিল বাড়ি, পথের উপর ছিলাম সামান্য পথিক, ছুটে আসা অসত্থর ধুলো শত্রুর হল্লা, শব্দ গুনতে গুনতে বিপন্ন অস্থির, যারা ছিল ঘরে ঘরে পিতা পুত্র মাতা, তারা তুলেছে হাহাকার, ছুটেছে চৌদিকে। রাজা ছিলেন সুরা ঘুমে, তিনি গেছেন বনে, আর আমি সামান্য শব্দ শিকারী, শত্রুর ধুলো গুনে সন্তান করেছি প্রসব, তারা আজ ধুলোর উত্তরাধিকারী। তারপরে ইডিপাসের গান, গান নামে একটা কবিতার উনি মানে কয়েকটা আমি করেছেন যে, দু চোখে কাঁচ বিধে দাও, বনবাসে চলে যায়, করিন্থনগর পড়ুক বামুন পাড়ায় শ্মশানে সতীদাহ, অমনি বৃষ্টি ওলসই ওলক চুবন জুড়ে, ও হাত ধরে নাচি, নদী নৌকা দাঁড়ের শব্দ, সারা রাত মাতৃস্তন্য স্মৃতি, নগ্ন তুমি আদিম পৃথিবী। আদিম পৃথিবীতেই আসলে যেমন সুলতানও আদম দিয়ে তার মানে আদমকে সে একটা বৃক্ষের চেয়ে আদম আমাদেরকে প্রতিনিধিত্ব করেছেন। বলুন সোহেব জিবরান, আপনার কবিতা পড়তে অনেক ভালো লাগলো। আর ধন্যবাদ আরমান ভাই, আপনার কণ্ঠে আমার কবিতাটা উচ্চারিত হলো, ভালো লাগলো। অনেক আমি কবিতাগুলো ভুলেই গিয়েছিলাম, আপনি পড়ার কারণে মনে পড়লো আমার। এই যে ধুলোর গাথা, এটা আসলে আমরা ইতিহাসের অংশটুকু করছিলাম। যে দেখুন, যখন ইতিহাসে বড় বিপদ তৈরি হয়, রাজারা কিন্তু খুব বেশি সামনে থাকেন না, যেন পালিয়ে যান। বক্তের যে ঘোড়া নিয়ে আসছেন আমাদের পুরো রাজা পালিয়ে যাচ্ছেন, আমার জনগণ কোথায় যাবে? তার রাজা তো পালিয়ে গেলেন পর্যন্ত, বাকি জনগণটা কোথায় যাবে? এই যে এখন মহামারী যাচ্ছে, যুদ্ধ সারা পৃথিবীতে, দেখুন রাজারা কি করছেন তারা। মানে আমরা হয়তো নতুন নাম দিয়েছি তাদের, হয়তো বাকি সবাইকে আপনার দায়িত্ব দিয়েছেন, যখন দায়িত্ব নিতে পেরেছেন। আমরা এই বেদনাগুলো দেখেছি ইতিহাসে। আমরা দুর্যোগ আসে, মহামারী আসে, রাজারা তাদের মতো, ট্রাম্প দেখেছেন তিনি তার হোয়াইট হাউসের উনি নিচে গুহার মধ্যে ঢুকে পড়েছেন, উনি জনগণকে ছেড়ে উনি লুকিয়ে যাচ্ছেন, উনি পালিয়ে যাচ্ছেন, লুকিয়ে যাচ্ছেন। তা আমরা এই কবিরা আমরা এইসব দেখে দেখে আসছি, কবিরা, এই ইতিহাসবিদরা, শিল্পীরা এটা দেখে এসছে যে রাজারা এই ইতিহাসের ধুলোটা উঠছে আমাদের মধ্যে, আমরা এই ইতিহাসের ধুলোটাকে প্রসাদ করছি, আমরা দেখে তো প্রসাদ করছি। শুভ্রর একটা কথা খুব ভালো লাগছিল, শুভ্রতে আমি কথাটা শুরু করি। আমরা আসলে চিত্রকলা এবং কবিতা খুব বেশি দূরের জিনিস নয়, এটা আসলে তারা কাজ করে রেখা এবং রং নিয়ে তারা কাজ করে, আমরা কাজ করি শব্দ এবং ধ্বনি নিয়ে কাজ করি। এবং আপনি জানেন কবিতা শেষ পর্যন্ত টের পান, আমি এখন তো বুঝি, আমি নিজে আমার মনে হয় যে আমি গান গাইতে পারলে ভালো হতো না, আমার গান গাইতে ইচ্ছা করছে, গান শিখতে ইচ্ছা করছে, ওইটা আরো মোর এফেক্টিভ মনে হচ্ছে, আরো বেশি ভাব প্রকাশ মনে হচ্ছে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, এই মানুষের সংজ্ঞার পাবো না আমি। তো এই আমার কাছে বলছি গান আর বেশ শক্ত ছিল, হ্যাঁ কবিতা গান ছিল, আমরা গানটা হারিয়ে ফেলেছি। আপনি দেখেন বাংলাদেশের মানে অনেক বড় কবি দেখবেন শেষ বয়সে ছবি এঁকেছেন তারা, রবীন্দ্রনাথ ঠাকুর দেখবেন শেষ বয়সে ছবি এঁকেছেন তিনি। আসলে আমাদের শুভ্রর সৌভাগ্য যে শুরুতে ছবি এবং কবিতার পাশাপাশি নিয়ে যাচ্ছে, এই আমাদের ধ্বনি এবং শব্দ যেগুলো ধরতে পারছে না, রং এবং রেখা এসে ধরছে, এই জায়গাগুলো আমরা সমাজকে ধরতে চাই, আমরা আমাদের বোধকে ধরতে চাই, আমাদের বিষণ্ণতাকে ধরতে চাই, আমাদের ভালোবাসাকে ধরতে চাই। সেটা রং রেখায় হতে পারে, শব্দের হতে পারে। একজন লোক খুব ক্রুদ্ধ হয়, সে লাল রং ব্যবহার করে, সে রাগ করে হলুদ রং ব্যবহার করে, সে লাল রং ব্যবহার করছে, তীব্র রং ব্যবহার করছে। আমরা যদি ক্রুদ্ধ হই, কঠিন খুব খুব চাষীয় শব্দ ব্যবহার করি, খুব 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 ধ্বনিময় শব্দ ব্যবহার করি, যেগুলো ধনাত্মক শব্দ ব্যবহার করি। এই ঘটনা প্রকাশ ভঙ্গি একই, আমাদের খুব দূরবর্তী বিষয় নয়। এই জন্য এই বিষয় মাধ্যমগুলো একসাথে ছিল দীর্ঘদিন। এবং আপনার মনে আছে কালকে আপনার সাথে আমি টিপুর, আমাদের বন্ধু টিপুর কথা শুনছিলাম, আমি টিপু বলছিল 90 দশকে আপনি মনে করুন যেন আন্দোলন যেমন হচ্ছিল, সেই সময় দেখুন শিল্পীরা, চিত্রশিল্পীরা, মিউজিক শিল্পীরা, আমাদের কবিরা সব এক জায়গায় ছিলাম, আমরা আন্দোলনগুলো একসাথে হয়েছে, এরপরে আমার বিচ্ছিন্ন আমরা হয়ে গেছে। কিন্তু আমি এইগুলোকে ধন্যবাদ দিই আমাদের ভিন্ন ভিন্ন পত্রকে, তারা কিন্তু কবিতা এবং গান, তারা চিত্রকলাকে এক জায়গায় নিয়ে এসছে। আমার মনে আছে আমি তখন 90 দশকের শুরুতে শব্দবার্তা নামে একটা পত্রিকা করতাম নাম,
আমরাও তাই করতাম। আমাদের বন্ধু কবি শিল্পী নাজিব তারেক, আপনার চিনেন চিত্রশিল্পী নাজিব তারেক, হ্যাঁ আমরা নাজিব তারেক, হ্যাঁ হ্যাঁ, ও আমাদের কাজগুলো করতাম। আমরা একটা কবিতা লিখতাম, পাশাপাশি ইলাস্ট্রেশনও করতাম। আমরা যখন যেটা লিখতে লিখে তাকে দিয়ে দিতাম, ওই ইলাস্ট্রেশন করে আমাদের দিত, আমরা কবিতা ইলাস্ট্রেশন করে আমরা শিখতাম। আমাদের সময় এত টাকা ছিল না, আমাদের কালার মানে এত বেশি মুদ্রণ প্রযুক্তি তো ভালো ছিল না, কিন্তু এখন এই জিনিসটাকে তাদের হ্যাঁ, তখন ডিজিটাল, তো লেটার লেটার প্রেসে, তখন তো হ্যাঁ হ্যাঁ কালি মেঘে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা ওটা একটা দারুণ ব্যাপার ছিল। ব্লক করতে হতো এটাকে আমাদের, তো ব্লকের কারণে একদম এটা, খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সু- করতে হতো। সুন্দর বলেছেন শোয়েব জিবরান, যে আসলে এই যে ইতিহাস এবং এই যে আমাদের বেঁচে থাকা, আমাদের পৃথিবীর এগিয়ে যাবা, এখানে কবিতা এবং চিত্রকলা এত মানে দারুণভাবে আমাদেরকে উদ্গ্রীব করে, আমাদের পথ দেখায়। সুকান্ত তো বলেছেই যে মানে ঠিক এরকম ব্যাপারটার মতো, যে দেহে আছে যতক্ষণ প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তারপরে সে কিন্তু ইতিহাস হয়ে যেতে চেয়েছে। তো আমরা আসলে সবাই কিন্তু চেষ্টা করছি যে যার জায়গা থেকে কবিতার শব্দ দিয়ে, তুলির আঁচড় দিয়ে, পেন্সিলের ড্রয়িং দিয়ে একটা মানবিক পৃথিবী গড়ে তুলতে, একটা সুন্দর জীবন, যে একটাই মাত্র জীবন, সেকেন্ডে নাই ভরসা। এত ছোট একটা জীবনে আমি কি করতে পারলাম আমার মানুষের জন্য, আমার প্রকৃতির জন্য, আমি এই এতগুলো জীবনের জন্য, এই নানা বৈচিত্র্যময় মুহূর্তগুলোকে আমরা কিভাবে কতটুকু কাজে লাগালাম। তো সেই সুবাদেই আপনারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে কবিতায় এবং চিত্রকল্পে। এখানে তুষার গায়েন একটু কমেন্টস করেছেন, আমরা একটু পড়ি। উনি লিখেছেন যে কবি, শিল্পী ও উপস্থাপকের ত্রিমাত্রিক সংযোগে জমে উঠেছে আড্ডা। আরমানের কবিতা পাঠ মুগ্ধ করে, তার আবৃত্তির মধ্যে কবিতার উপলব্ধি চমৎকার ভাবে ফুটে ওঠে। আরেকটা যে রাহুল গাঙ্গুলি আবার বলেছেন যে বিশ্ব কবিতার জগতে কবিতায় নতুন ভাষা সন্ধানে যারা রয়েছেন, চিত্রকলাতেও তারা নতুন ভাষা সন্ধান করছেন। কবিতা ও চিত্র এই উভয় ভাষার সংশ্লেষ নিয়ে জিবরান ভাই যদি কিছু বলেন। হ্যাঁ, এটা তো বটেই। আপনি দেখুন যে আমরা যখন কবিতার পশ্চিমী এই ভাষার মানে একটা কথা বলি যে বাস্তবে আমরা যখন কথা বলি, যে আমি কথা বলার সময় আমি দ্রুত কথা বলি, যেমন একটা মুদ্রা দোষ হতে পারে, এটা খারাপ। বা একজন কথা বলার সাথে তার হয়তো নাক নাক করতে শুরু করে, এটা তো খুবই খারাপ এবং হয়তো বিপজ্জনক। এটা তাকে হাতে ওটা এটা মুদ্রা, এটা আছে, এটা খারাপ মুদ্রা দোষ। কিন্তু শিল্প সাহিত্যের এটি বড় জায়গা হচ্ছে অর্জন, যে মুদ্রা নিজের মুদ্রা দোষ অর্জন করতে পারা। একজন কবি তখনই কবি হয়ে উঠবেন, তিনি স্বতন্ত্র হবেন যখন তার নিজস্ব মুদ্রা দোষ তৈরি হবে, মানে তার নিজস্ব মুদ্রা তৈরি হয়ে যাবে। আমরা পিকাসোর ছবি দেখলে বুঝতে পারি যে এটা পিকাসোর ছবি, এখন তার মুদ্রাটা এরকম। ভ্যান গগ দেখলে বুঝতে পারি, রং দেখলে বুঝি যে ভ্যান গগের ছবি এটা। সুলতানের ছবি দেখলে আমরা বুঝে ফেলি যে মাতিসকে দেখলেই মনে হয় যে এই পেপার কাটিং করে, হ্যাঁ, তার রেখার টান দেখলেই, তার গতি দেখলেই, একদম। হ্যাঁ, অ্যাঞ্জেলো, গতি দেখলে টের পাই যেটা মাতিসের কাজ, মাইকেল অ্যাঞ্জেল মানে অ্যাঞ্জেলো, দেখলে বুঝে ফেলি আমরা। এটা হচ্ছে তার মুদ্রা দোষ তৈরি, নিজস্ব মুদ্রা তৈরি করার দোষ এটা। এই ভাষার সন্ধানটা, এটা কেউ শব্দের ভাষার সন্ধান করতে পারে, শব্দের ভাষা যেটা, আর রঙের ভাষা। তো এটা নিয়ে বিভিন্ন সময় আমাদের 50 পর্যন্ত, 50 আপনি জানেন বেঙ্গল গ্রুপ, ক্যালকাটা গ্রুপে অনেক চর্চা হয়েছে, দামিনী রায় এবং আমাদের যারা ফেলো গ্রুপ, এটা আমাদের শুভ্র ভালো বলতে পারবেন। এই কাজগুলো তখন এগুলো হয়েছে আমাদের। আমরা কালীঘাটের পথে সরে আসলাম, এখানে তারপর পশ্চিমের দিকে গেলাম, আবার আমাদের কাছে ফিরে আসা। সুলতানের ব্যাপারটা আন্দোলনটা বেশি বড়, আমাদের এশিয়ান যেতে আসা, আমাদের কালচারে আসা, আমাদের রং ব্যবহার করা, আমাদের রীতি ব্যবহার করা, এই জিনিসটা আমাদের সুলতান বেশি করেছে। এশিয়ান আমাদের সাবকন্টিনেন্টের পেন্টিংটাকে করার চেষ্টা করেছে। তো কবিতায় কিন্তু এই ফেরার ব্যাপারটা আছে, আপনি খেয়াল করবেন। আমরা এখন বলছি যে আমরা বুঝতে পারছি যে আমাদের কবিতাকে, আমাদের উপন্যাসকে যদি আমরা দাঁড় করাতে চাই, তাহলে আমার নিজস্ব রং রূপ আবিষ্কার করতে হবে। তারা চিত্রকলাই হোক, আমাদের কবিতাই হোক, উপন্যাসেই হোক। আপনি দেখুন আমাদের লেখাগুলো পশ্চিমের জন্য অনুবাদ হয়, বা আমাদের পেন্টিং গুলো পশ্চিমের জন্য যায়, তখন পশ্চিম কোন ছবিগুলো মানুষ খেয়াল করে। সুলতানকে খেয়াল করলো কি কারণে? সুলতানের রং হচ্ছে নিজস্ব রং, এই রংটা উনি গাছ সাথে তৈরি করেছেন, কৃত্রিম রং। এটা হচ্ছে তৈরি করার নিজস্ব রং তৈরি, তার নিজের ভঙ্গিটাই, প্রকাশের ভঙ্গি আলাদা। সুলতানের ছবি যিনি খেয়াল করছেন, উনি তো কয়লা থেকে কালো, হলুদ বেটে হলুদ, নিজে তৈরি করতেন, সবুজ পাতা দিয়ে সবুজ, এবং সেটা কতটুকু তারপিন দিলে সেই রংটা স্টেবল করে। এবং উনি গাবের রসে চট ভিজিয়ে ক্যানভাস। তো উনি তো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসলে এই প্রকৃতির মধ্যে আপনি দেখুন, এটা কিন্তু আর্টের ঘটনা। আপনি কবিতা আপনি দেখেন, পশ্চিম কিন্তু দেখেন আমাদের সাম্প্রতিক যারা কবিতা যা লিখছেন, বা আমার শামসুরানের কবিতা কিন্তু পশ্চিমে অনুবাদ খুব বেশি হয় নাই। আমি বলি না যে শামসুরান খারাপ কবিতা লিখেন, আমি বলি নাই। আমি
তার কবিতা অনুবাদ বেশি হয় না। কিন্তু আপনি এই কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা বই বেরিয়েছে, তার সিটি অফ মিরর নামে। এই দেখুন 200 বছর পরে একজন কবির কবিতা অনুবাদ হচ্ছে, সিটি অফ অক্সফোর্ড থেকে অনুবাদ করছে তারা, সিটি অফ মিরর নামে। এটা হচ্ছে লালনের গানের কবিতা, গানগুলো অনুবাদ করা হচ্ছে। কেন অনুবাদ করা হচ্ছে? কারণ আমাদের এই সময়ের শামসুররহমানকে অনুবাদ না করে, আমাকে না করে এই লালনকে অনুবাদ করতে যাচ্ছে কেন তারা? এত বছর পরে তারা করছে কেন? অক্সফোর্ডে করছে কেন কাজটা? কারণ ওটা মৌলিক কাজ, মানে একদম এটা ইউরোপের চিন্তার বাহিরে। এটা ইউরোপ যা ভাবছে ওইটাই করছে। আপনি আরেকটা জিনিস ভেবে দেখুন, রবীন্দ্রনাথের কোন 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 কবিতাগুলো পুরস্কার পেল? সেটা হচ্ছে যেগুলো ভাববাদী কবিতা, তারা নাম দিল সং অফারিংস, মানে নিবেদনের কবিতা, যেটা ইউরোপের আইডিয়া নাই। মানে এই ধরনের কবিতার আইডিয়া তাদের ছিল না। অফার করা মানে কোনো কিছু নিবেদন করা, ভাব প্রকাশ করা, দেবীর পায়ে বা প্রভুর পায়ে নিবেদন করা, নিজেকে সমর্পণ করা, এই যে ভাব, এই ব্যাপারটা ইউরোপের আইডিয়ার বাহিরে ছিল। রবীন্দ্রনাথের তারা ওই কবিতাগুলো তারা নিচ্ছে এবং অনুবাদের নাম দিচ্ছে সং অফারিংস, মানে নিবেদন করার কবিতা, গীতাঞ্জলি, অঞ্জলি দ্বারা কবিতা তারা অনুবাদ। তো আমাদের এই পেন্টিং এর ক্ষেত্রে নিজস্ব রং আর নিজস্ব প্রকাশভঙ্গি যেমন যে ফিরে আসতে পারি, আমাদের ভঙ্গিটা ফিরে আসতে পারি, আমাদের কালীঘাটের ফটো ফিরে আসতে পারি, আমাদের লোকফর্মে ফিরে আসতে পারি, তাহলে আমাদের এই ছবিগুলো ইউরোপে যাবে। কিন্তু আমরা যদি ইতালির কোনো স্কুলিং যদি ছবি আমরা এখানে আঁকতে শুরু, বা ফরাসি কোনো স্কুলিং এর ছবি আমরা এখানে আঁকি, তার দ্বিতীয় রং তারা নিবে কেন? আর তাদের কপি তারা নিতে যাবে কেন? তারা তখন এটা নিবে যখন কপির বাইরে আপনি যাবেন। আপনি ফ্রান্সে আপনি গেলেন, একটা স্কুলিং এর আপনার মধ্যে হয়ে গেল, আপনি ওই স্কুলিং এর ছবিগুলো আঁকেন বাংলাদেশে এসে, তাহলে তো ওটা ফরাসি স্কুলিং এর আপনি নকল করছেন। তারা ওটা নকল জিনিস নেবে কি কারণে? তারা কবিতা ক্ষেত্রেও তাই। যদি আপনি ইউরোপের কবিতার অনুভঙ্গিতে আপনি কবিতা লিখতে শুরু করেন, আপনি তার চশমা দিয়ে আপনাকে লিখতে, আপনি পাহা হতে শুরু করেন, আপনি ওইটা তাকে আকর্ষণ করবে না, কাউকে আকর্ষণ করবে না। আপনার স্বজাতীয় আপনাকে চিনতে পারবে না। আপনি দেখুন, আপনি এই মুহূর্তে যদি আমি যে কবিতা পড়ছি, আমার এখানে দর্শক কিন্তু বেশি হবে না, কিন্তু এই মুহূর্তে যদি আমি লালনের গান গাইতাম, যদি হাসানের একটা কবিতা পড়তাম, তাহলে বেশি দর্শক। ওটা তার বেশি তারা কমিউনিকেট করতে পারেন, তারা সংযোগ স্থাপন করতে পারেন, তারা বিচ্ছিন্ন হয়নি এটা এখন সংস্কৃতির কারণ। একদম খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আপনি। এটা চিত্রকলাই হোক আর কবিতাই হোক, বা কবিতাই হোক। অনির্বাণ সূর্যকান্ত শোয়েব জিবরান ভাইকে বলেছেন ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। আলোচনা বেশ ভালো লাগছে। অনির্বাণ সূর্যকান্ত আপনাকে একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা এই প্রশ্নটাই, এই যে এই দুই উভয় ভাষার সংশ্লেষ নিয়ে যদি শুভ্র চট্টোপাধ্যায় কিছু বলেন। আমাকে একটু প্রশ্নটা আরেকটু পরিষ্কার। হ্যাঁ, আপনি প্রশ্নটা আরেকটু আসলে চিত্রকলাতে তারা নতুন ভাষা সন্ধান করছেন, মানে কবিতা ও চিত্র, এই উভয় ভাষার সংশ্লেষ নিয়ে আপনি কি কিছু বলেন আর কি? এই যে দুইটা ভাষা তৈরি হচ্ছে। প্রথমত আমি একটা কথা বলি, যেটা এই মুহূর্তে আমরা তো খুব ফেসবুক নির্ভর, তো আমরা ছবির ক্ষেত্রে প্রায়ই শুনছি যে এর ছবি চুরি হয়ে যাচ্ছে, ওর ছবি চুরি হয়ে যাচ্ছে। এই ছবি চুরির ব্যাপারটা খুব, এটা আগেও ছিল এখনো আছে, এই চুরি হয়ে যাচ্ছে ব্যাপারটা নিয়ে আমরা অনেক বেশি ভাবিত। জিবরানজি খুব সুন্দর একটা বলেছেন যে নিজস্বতা। আসলে ভালো কিছু পেতে গেলে, আমাকে প্রতিষ্ঠিত করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে নিজস্বতা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা ইউরোপ থেকে নেব না কেন, নিশ্চয়ই নেব, কিন্তু আত্মসাৎ করতে হবে, এমন ভাবে আত্মসাৎ করতে হবে যাতে করে বুঝতে না পারে যে ওইখান থেকে আমি অনুপ্রাণিত বা ওখান থেকে আমি নিয়েছি। এই জিনিসটা যতক্ষণ আমরা সাহিত্যের ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রে না করতে পারছি, ততক্ষণ ওই নকল নবিশের মতো টোকাটুকি চলবে এবং আমরা চালাতে থাকবো যে আমার ছবি চলে যাচ্ছে, এর ছবি ওর ছবি নিয়ে আমরা এটা হা হুতাশ করবো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, বাঙালিদের ক্ষেত্রে সমস্যা যেটা আমি বারবার, আমার যেটা মনে হয়, আমরা নিজেদেরকে নিয়ে, নিজের ভাষা নিয়ে, নিজের জাতি নিয়ে এতটা গর্ববোধ করি না যেটা ইউরোপীয় জাতিগুলো করে। এমন বলতে পারবেন না কতজন ইংরেজ রয়েছেন, কতজন জার্মান রয়েছেন, তার থেকে অনেক বেশি গোটা ইউরোপে বোধহয় যতজন রয়েছেন ইউরোপীয় সংগঠন, তার মধ্যে যত মানুষ রয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ আমাদের এপার ওপার বাংলায় রয়েছে। কিন্তু আমরা স্বজাতির প্রতি আমাদের সেই ভালোবাসা এবং টান নেই, আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করতে পারি না, এইটি সমস্যা। যার জন্য আমাদের অনেক ভালো জিনিস আমরা বাইরে প্রচারিত, মানে আমাদের বাইরে প্রচার হয় না, প্রচারের আড়ালে চলে যায়। লালনও প্রচারের আড়ালে চলে যেতেন যদি না রবীন্দ্রনাথ তাকে সামনে নিয়ে আসতেন। জীবনানন্দ দাশের মতো এত বড় কবি সারা পৃথিবীতে কতজন জন্মেছেন সেটা আমার সন্দেহ রয়েছে, কিন্তু অথচ আমরা জীবনানন্দ দাশের জীবদ্দশায় তাকে জানতেই পারলাম না, বুঝতেই পারলাম না। আমার মনে হয় জীবনানন্দ দাশকে
অনুবাদ করা খুব কঠিন ইংরেজিতে বা অন্য ভাষায়, কিন্তু যদি হয় আমার মনে হয় হবে এরকম বড় মাপের কবি সারা পৃথিবীতে খুব কম। কম এসেছেন। পিবি শেলি যদিও কিছু করেছেন, কিন্তু এটা চিত্রের ক্ষেত্রেও তাই, নিজস্বতা দরকার। আর অন্যের থেকে নিতে গেলে এমন ভাবে নিতে হবে যে নেওয়ার মধ্যে বোঝা কোথাও যাবে না যে আমি অন্যের থেকে নিলাম, একবারে আত্মসাৎ করে নিতে হবে। দেখবেন একদম। কালীঘাটের পর থেকে নিয়েছেন যামিনী রায়, কিন্তু আপনি ছবি দেখলেই মনে হবে যে হ্যাঁ কালীঘাটের পটের সাথে তার মিল আছে, কিন্তু কোথাও বলতে পারবেন না ওটা কালীঘাটের পট। যামিনী রায় তাকে এমন ভাবে আত্মসাৎ করেছেন। হ্যাঁ, এই আত্মসাৎ করাটা খুব একটা জরুরি বিষয়। কিভাবে আপনি আত্মসাৎ করছেন? বলা হয় চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা, এইটা খুব ভালোভাবে করতে হবে। যে বড় মহৎ মানে শিল্পী সে খুব ভালো চুরি করতে জানে। এটা একটা অসাধারণ, art। অসাধারণ শুভ্র চট্টোপাধ্যায়, দারুণ। আসলে এই বেদনাটা মানে শিল্প চর্চার সেই শুরু থেকেই একেবারে আমাদেরকে নিঃশেষ করে দিচ্ছে। যে জীবনানন্দ পড়তে গিয়ে আমি তো আমার অশ্রু ধরে রাখতে পারিনি। উনি এত বড় মানে মাপের একজন কবি, তার লাইনগুলো এমন ভাবায় এবং সত্য হিসেবে আমরা বিশ্বাস করতে পারি, সেই মানুষটাকে নিয়ে কাজ হয়নি। আর আমরা বাঙালিরা বিশেষ করে এই যে আমাদের অভিযোগ যে আমরা আসলে যে আপন হতে পারি না, আমরা স্বার্থপরই থেকে যাই, আমাদের যে আমরা যে একটু উদার হতে পারি না, এবং যদি গুণী মানুষকে যদি সম্মান না করি তাহলে গুণী মানুষ জন্মাবেন কি করে? আমাদের দেশে এত গুণী মানুষের জন্ম যে রাষ্ট্র এবং সমাজ এবং মানুষ কেন এই ছোট্ট জীবনটাই এতটা স্বার্থপরতার মধ্যে দিয়ে যায়, সেটাই ভেবে ভেবে অস্থির হই। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যেন মানুষ একটা আলোর পথের দিকে, একটা সোজা পথে, সুন্দর পথে যেন মানুষ মানুষকে ভালোবাসতে পারে, মানুষ যেন প্রত্যেকটা প্রাণকে ভালোবাসতে পারে। কারণ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে যে আমরা জন্মেছি, তো আমরা কি দায়িত্ব পালন করে গেলাম এই পৃথিবী থেকে? আমরা কি কন্ট্রিবিউট করলাম? আমরা মানুষকে কতটুকু শ্রদ্ধা সম্মান করলাম? কারণ প্রত্যেকটা প্রাণের মধ্যেই রয়েছেন সৃষ্টিকর্তা। তো আমরা চাইবো যে বাঙালিরা, বাংলা একটা একটা অনেক পৃথিবীর একটা বড় একটা অধ্যায়, সেই আমরা নিশ্চয়ই একদিন আমাদের সব অভিযোগ অনুযোগগুলো দূরে চলে যাবে, সবাই উদার হয়ে উঠবে, সবাই রুচিশীল হবে, সবাই সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। সেই প্রার্থনাই আমাদের সবসময় রয়ে গেছে। এখানে শুভ্র কে বলেছেন রাহুল গাঙ্গুলি, আপনার কথাগুলো খুব ভালো লাগছে। অশোক রায় লিখেছেন খুব ভালো লাগছে। আর ধন্যবাদ। রাহুল গাঙ্গুলি জিবরান ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন রেখেছেন যে শব্দ নির্ভরতা কি কবিতায় এক প্রকার সীমাবদ্ধতা নয়? হ্যাঁ, রাহুলের কথাটা সত্য। শব্দটা ভাষা মানে যে কোনো শিল্পের দুটো মাধ্যম আছে। একটা হচ্ছে সে তার কি বলতে চায়, একটা যেটা কিভাবে বলতে চায়। তার একটা হচ্ছে আধার এবং আধেয়। তো আসলে আলটিমেটলি আধেয়টা পরে ঠিক হয় আসলে, যে মানে আধেয়টা ঠিক হলে আধারটা কি হবে তার। মানে আপনি সহজ করে বলি, আপনি মানে গাঙ্গুলি ভালো, আমার চেয়ে ভালো কিন্তু সেটা হচ্ছে আপনি যে বাজারে যান, যে আপনি যে ঠিক করেন যে আপনি কেরোসিন তেল কিনবেন, তাহলে কিন্তু আপনি কখনোই চটের থলে নিয়ে যাবেন না, আপনি সেটা একটা শিশি বা বোতল নিয়ে যাবেন। আপনি আর যদি ভাবেন যে মাছ কিনবেন তাহলে আপনি ইয়ে নিয়ে যাবেন, আপনি চটের থলে নিয়ে যাবেন। আসলে আপনার মানে আধার কি হবে, আধারটা ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, তবে কবিতা শেষ পর্যন্ত শব্দের উপর ভরসা এই জন্য করে, কারণ তার তো মাধ্যমটা শুধু শব্দই, সে ভাষা নিয়ে তাকে ওটা তৈরি করতে হয়। যেমন শিল্পী আমরা চিত্রকলা আমরা যেমন কখনো রং এবং রেখার বাইরে চিন্তা করতে পারি না, যে রং এবং রেখার বাইরে সে তার পক্ষে কিছু প্রকাশ করা কঠিনই হবে। কবিতা প্রাথমিক মাধ্যম তার ভাষাই, তার শব্দই, তার শব্দটাই। কিন্তু একটি কবিতার সাফল্য হচ্ছে শব্দের অতীতে যাওয়া, শব্দের বাইরে চলে যাওয়া, শব্দের অতিরিক্ত জায়গায় পৌঁছে যাওয়া। ওই কবিতায় যখন আপনি পৌঁছাতে পারবেন, যখন পাঠক পড়ার পর বুঝবে যে কবিতা এখানে যে শব্দ বলেছেন তার শব্দের বাইরে কিছু বলছেন, আসলে শব্দের অতীতে যাওয়া, তার ধ্বনির দিক থেকে হতে পারে, সেটা তার তার সবকিছু মিলিয়ে মনে হতে পারে যে এটা বাইরে। আচ্ছা, একটা কবিতা যদি বলি যে খুব সহজ, মোহাম্মদ রফির একটা কবিতা আছে যে নদী বা খালের উপর নুয়ে আছে ডাটাটা, খুব সহজ করে বললো। তারপরে বলছে এইভাবে কেন নুয়ে আছে, এই যে এইভাবে কেন নুয়ে আছে, যে আরতিটা এটা কিন্তু শব্দের বাইরে চলে গেছে, এটা কিন্তু ভাষার বাইরে চলে গেল, এই আরতিটা একদমই অন্য। এইভাবে কেন নুয়ে আছে, তো শব্দ প্রাথমিক আমাদের প্রাথমিক বাহন আমাদের আমাদের জায়গায় পৌঁছানোর জন্য, কিন্তু আমাদের মূল সাফল্য হচ্ছে যখন শব্দের বাহিরে আমরা তার বইয়ের কিছু আরো নতুন কিছু বলতে চাচ্ছি, শব্দের বাহিরে মনে হচ্ছে মিনিং করতে চাচ্ছি, এটা অন্য একটা মিনিং দাঁড় করতে চাচ্ছি, বা আপনার মনে হচ্ছে না এটা আমি ঠিক বুঝতে পারলাম না, বা এটা নতুন অন্য কিছু হচ্ছে এখানে, রহস্য। হ্যাঁ, তবে যাই হোক সীমাবদ্ধতা তো বটেই, কিন্তু বহিঃপ্রকাশের একমাত্র মাধ্যম তো শব্দ।
শব্দ শব্দ দিয়ে আমরা কবিতাকে, হ্যাঁ শব্দই একমাত্র আমাদের, যেমন পেন্টিং এর জন্য শুভ্র চট্টোপাধ্যায়ের রং তুলি, আর আমাদের জন্য কবির জন্য শব্দ, আমাদের অভিনেতার জন্য আমাদের শারীরিক অঙ্গি ভঙ্গি, এভাবেই তো আমরা এক একজন এক এক শিল্পের নানা শাখায় আমরা প্রতিনিধিত্ব করে যাচ্ছি। আজকে দেখতে দেখতে আমাদের 1 ঘন্টা 5 মিনিটে আমরা পৌঁছেছি আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম। তাও অনুপম মুখোপাধ্যায়কে আমরা আজকে মিস করলাম। উনি থাকলে আসলে 1 ঘন্টা সময়টা আমাদের জন্য খুবই কম, কারণ মনে হচ্ছে যে কিছুই শুনতে পেলাম না এখনো আরো কত কিছু শুনবার ছিল, কত কিছু জানবার ছিল। নিশ্চয়ই আবার একদিন কোনো এক সময়ে আমরা আবার মিলিত হব ভার্চুয়াল আড্ডার মধ্যে দিয়ে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। শুভ্র চট্টোপাধ্যায় ভারত থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আপনার সুন্দর জীবন হোক, আপনি অনেক সুন্দর ছবি আঁকবেন, আমরা যেন প্রতিটা ছবি দেখে মুগ্ধ হতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিব্রাইল সোহেব। জি, শুভ্র চট্টোপাধ্যায়, আপনি বিদায় নিতে পারেন। আপনার শেষে আপনি আমাদেরকে কিছু বলতে পারেন আমাদের জন্য, বলে আপনি আজকে শুভরাত্রি। আপনাকে না, বলার তো কিছু নেই। আপনাকে তো আলাদা করে বলতে গেলে নিজেকেও বলতে হয়। আমি বলছি একটাই কথা, যে আমরা সবাই এগিয়ে চলি এবং বাঙালি হিসেবে আমাদের সবকিছু, যে আমাদের সাহিত্য, কবিতা, শিল্প যা কিছু থাকুক না কেন, আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এবং একে অপরের হাত ধরে এগিয়ে যেতে পারি। এটি আমার ব্যক্তিগত মত বা আমার লক্ষ্য বলতে পারি। অনেক ধন্যবাদ। আপনাকে আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ। পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা নিয়ে যদি বলতে হয় যে তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়ে, সেই ছোট গায়ে নিয়ে যাবার নিমন্ত্রণ রইল আপনাকে। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের যোগাযোগ হতে থাকবে, আবারও আমরা আড্ডা মারবো। শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। সোহেব জিবরান ভাই, আপনি আমার দেশের গর্ব, আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনি এভাবেই লিখতে থাকুন, আমাদেরকে এভাবেই পরিপূর্ণ করুন, এবং খুব বড় একটা দায়িত্বে আপনি আছেন, যেখানে স্কুলের ছেলে মেয়েদের জন্য বাংলা পাঠ্যপুস্তক, সেখানে আমিও মাঝে মধ্যে পড়ি, কিন্তু আমার কাছে মনে হয় আরো যদি নতুন করে সাজানো যেত, আমাদের জেনারেশন তৈরি করবার জন্য যদি তাদেরকে এমন এমন কিছু বিষয় এবং এমন এমন শব্দ দিয়ে আমরা গাঁথতে পারতাম, তবে খুবই ভালো হতো। তো সেই শুভকামনা রইল। নিশ্চয়ই আপনারা সেটা নিয়ে ভাবছেন দেশের উন্নতির জন্য। এই মুহূর্তে আরমান ভাই, এই মুহূর্তে কাজ করছি আমরা। এই মুহূর্তে কিন্তু 2022 সালে যে নতুন বইগুলো আসবে, প্রাথমিকের বইগুলো আসবে, সেই বইগুলো নতুন হয়ে আসবে। আমরা কাজ করছি, 1 এবং 2 কাজ হয়ে গেছে, বাকি কাজ শুরু, 1, 2 এর সম্পাদনা চলছে। 2022 সালে বইগুলো নতুন করে আসবে, তাতে হয়তো একটা মডিফাই হবে, নতুন জিনিসপত্র আসবে। তো আমি আজকে আসলে আমি আমার খুব প্রিয় একজন অভিনেতা আরমান পারভেজকে পেয়েছি, যা অভিনয় দেখে দেখে বড় হয়েছে আমাদের সম্মুখীন। এটা অনেক বড় সৌভাগ্য, শুভ থেকে পেলাম আমরা, প্রশ্ন করতে ভালো লাগলো। আমি আমার ভিন্ন চোখের সাথে আমার আত্মার সম্পর্ক, এটা আমার ভিন্ন চোখ, এবং আমার বেগম গ্যালারিকে আমি কৃতজ্ঞতা জানাই যেটা আয়োজন করেছেন। আমি সবাইকে কৃতজ্ঞতা, এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাই হচ্ছে দর্শকদের, যারা আমাদের সাথে তখন ছিলেন তারা। এবং আমরা প্রার্থনা করি আমরা যেন করোনার মহামারীর পরে আমরা আবার সত্যি সত্যি আড্ডা দিতে পারি, আমরা যেন বেঁচে থাকতে পারি, আপনারা বেঁচে থাকেন, আমরা বেঁচে থাকি, আমাদের প্রাণের নিরঞ্জন নতুন করে যেন আবার। অবশ্যই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। শুভরাত্রি। বন্ধুরা, তুষার গায়েন একটা খুব সুন্দর কথা লিখেছেন। উনি বলছেন, পশ্চিম নিজে থেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সং অফ অফারিংস বেছে নেয়নি, রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ সহ আরো অনেক কবি ও লেখক বাংলায় রয়েছে, যাদের অজস্র সৃষ্টি অনুদিত হয়ে পশ্চিমে গেলে আমাদের অর্জন বেশি করে চিহ্নিত হতে পারত। একদম ঠিক বলেছেন, খুব সত্য কথা তুষার গায়েন। আমি আপনার সাথে একদম একমত, কারণ আমরা আসলে আমাদেরকে যেন এই কর্পোরেট বা এই বিশ্বটা পিছনে ফেলে রেখেছে, আর আমরাও যেন এই 30 কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা এক হতে পারছি না। আমরা যখন নিশ্চয়ই এক হতে পারবো, তখন আমরা সবকিছুই বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা আমাদের শিল্প সাহিত্য যে কতটা শক্তিশালী এবং মানবিক পৃথিবীর জন্য সেটা কতখানি প্রয়োজনীয়, সেটা আমরা প্রমাণ করতে পারবো। বন্ধুরা, অনেক ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বা পরবর্তী সময়ে ইউটিউবে আপনারা দেখতে পাবেন আমাদের এই প্রোগ্রামগুলো। আমাদের আজকে দ্বিতীয় পর্ব হলো। সামনের বৃহস্পতিবার এবং শুক্রবার আবার আমরা দুটো পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে নতুন নতুন কবি এবং শিল্পীদেরকে নিয়ে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন।
আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাদেরকে সহজে অনুপ্রেরণা যোগাবেন, যেন আমরা এই যে এত বড় একটা কাজ, ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড আর্ট পাবলিশার্স, ওরা এই উদ্যোগ নিয়েছে যৌথভাবে ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট কার্নিভাল 2020। তো আমরা তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, শুভকামনা জানাই, এবং তাদের এই উৎসব, এই উদ্দেশ্য সফল হোক, এবং আমরা বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী কবিরা, শিল্পীরা যেন এক হয়ে বাংলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, একটা সুন্দর পৃথিবী যেন উপহার দিতে পারি আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে, সেই প্রত্যাশা রইল। আমি শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবী কবিতার শেষের কিছু শব্দ দিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আজ আমি কোনো মোহনী আসেনি তোমার সম্মুখে, এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসরগুলি সূর্য প্রদক্ষিণের পথে, যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নিমিলিত হতে থাকে, তারই একটি ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি, জীবনের ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে পরম অচিনের মধ্যে, যে চিহ্ন যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভোলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। শুভ সন্ধ্যা, শুভরাত্রি।